একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে দেখা যাবে হয়তো সিটি স্ক্যান করলাম পুরোপুরি নর্মাল, বাট পেশেন্ট কমপ্লিটলি আনকনসিয়াস। তো সেক্ষেত্রে কী হয়, সেটাকে বলা হয় ডিফিউজ অ্যাকশনাল ইঞ্জুরি। সেটা কোনো দিনই সিটি স্ক্যানে ডিটেক্ট করা যাবে না, সেটা এমআরআই একমাত্র ডিটেক্ট করা যাবে। সায়েন্সের মেন এম হচ্ছে যে আমরা যতটা পারবো একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করব, যতটা পারা যায়। হাতে পুরোপুরি নেই, কারণ এই যে আমি আপনাকে বলছি যে শরীরে এইভাবে আমি ডায়াগনোসিস করতে পারবো, কিন্তু সেখানে মাঝখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেশিন যদি ফল্ট করে তাহলে সে আমাকে ভুল ডেটা দেখাবে, ভুল ডেটা দেখালে ইন্টারপ্রিটেশনও ভুল হবে। এবার হার্ট মানে হচ্ছে বুকে ব্যথা মানেই যে হার্টের জন্য হচ্ছে তাও তো নয়, লাঙের জন্য হতে পারে। তো লাঙের ক্ষেত্রে আমরা কী করে একটা চেস্ট এক্সরের সঙ্গে করে দেখি নিই বুকে জল আছে কিনা, বা কোনো ইনফেকশনে কনসার্ট বা কোনো মাস। তো লাঙের ক্ষেত্রে মেনলি সিটি স্ক্যানটা খুব ভালো কাজ করে। আমরা রেডিওলজির পার্টে কী করি, আমরা রেডিওলজির পার্টে ওই টিউমারটা দেখে সাসপেক্ট করি যেটা ক্যান্সার হতে পারে। আমরা গাইড করি যে এই জায়গা থেকে বায়োপসিটা নিতে হবে, এবং আমরা বায়োপসিটা নিই ওখান থেকে, তারপর ক্যান্সারটা কতটা ছড়িয়েছে, শরীরের কোন কোন অর্গানে ছড়িয়েছে বা কিছু করেছে কিনা, তারপর আমরা ক্যান্সারটা কতটা ভাস্কুলার বা কোনখান থেকে ব্লাড সাপ্লাই নিচ্ছে, ডাক্তারবাবু যদি অপারেশন করার সময় সেটা আদৌ ক্যান্সারটা অপারেশন করা যাবে না। আচ্ছা, তো এই সমস্ত কিছু মিলিয়ে বলা হয় স্টেজিং। আমাদের শারীরিক কোনো অসুস্থতা হলে আমরা ডাক্তার কাছে যাই, এবং ডাক্তার নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে আমাদের প্রেসক্রাইব করে। এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে অনেক রকম ছবি করতে হয়, যেমন এক্সরে, এমআরআই, ইউএসজি। আর এই পরীক্ষা করার জন্য আমাদের অন্য কোনো ল্যাবে যেতে হয়, এবং সেই ল্যাবে যে ডাক্তার এই রিপোর্টগুলো রেডি করে বা পরীক্ষা নিরীক্ষাগুলো সম্পন্ন করে তাদের বলা হয় রেডিওলজিস্ট। তো আজকে যে আমাদের গেস্ট আছে সে একজন রেডিওলজিস্ট। খুব কম সংখ্যক ডাক্তারের ডিগ্রিতে ডিএনবি কথাটা উল্লেখ থাকে। ডিএনবি ডিগ্রি হয়তো আমরা অনেকেই জানি না, যেটা হচ্ছে দিল্লি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন। এই ডিগ্রিটা পেতে গেলে অনেকটা পড়তে হয় এবং অনেকটা দূর যেতে হয়। আজকে যে আমাদের গেস্ট আছে তিনি হচ্ছেন সৈকত সরকার, একজন রেডিওলজিস্ট এবং ডিএনবি ডিগ্রি সম্পন্ন। তো চলো আজকে তার মুখে শুনে নিই ডিএনবি ডিগ্রিটা কী, এবং এই ছবি করার সময় কী কী প্রসেসগুলো ফলো করতে হয়, এবং তার ফলে ডাক্তার সঠিক রোগকে কীভাবে নির্ধারণ করতে পারে। চলো দেরি না করে শুরু করি। ও হ্যাঁ, যাওয়ার আগে বলি, যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো। স্যার, আমরা এখন প্রায় শুনতে পারি আমাদের আশেপাশে মানুষজনের মধ্যে যে স্ট্রোক হয়েছে, এবং যখন স্ট্রোক হয় সবার আগে হাসপাতালে যেতে হয় বা যে কোনো ডাক্তার কাছে যেতে হয়, এবং সেখানে গেলে বলা হয় যে স্ক্যান করে নিয়ে আসুন বা ছবি করে নিয়ে আসুন। এই বিষয়টা কি স্যার? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে স্ট্রোক জিনিসটা যেটা হচ্ছে, আমি স্ট্রোকটা নিয়ে বলছি, তারপর বাকি টপিকগুলোতে ঢুকছি। একদম। স্ট্রোক জিনিসটা যেটা হচ্ছে, আমরা এটাকে বলি মেডিকেল টার্মে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। আচ্ছা, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টটা কি, আমাদের ব্রেনের মধ্যে আইদার ক্লট জমতে পারে বা হেমারেজ হতে পারে, কিংবা হয়তো ব্রেনে কোথাও একটা ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে। তাহলে দুটো ক্ষেত্রেই স্ট্রোক হবে। এখন ব্লাড সার্কুলেশন যদি ব্রেনের কোনো পার্টে বন্ধ হয়, তাহলে সেই পার্ট এবং কোন পার্টটা বন্ধ হয়েছে সেটা হয়তো ডাক্তারবাবুরা ক্লিনিক্যালি কিছুটা সাসপেক্ট করতে পারেন, বা হেমারেজের ক্ষেত্রেও সাসপেক্ট করতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি কোন জায়গাটায় হয়েছে বা অ্যামাউন্ট কতটা সেটা বোঝার জন্য বাইরে থেকে তো বোঝা যাবে না। তো দ্যাটস ওয়াই সেই স্ক্যানটা করতে হয়। তো সেই স্ক্যানটাকে পার্টিকুলারলি আমরা সিটি স্ক্যান এবং এমআরআই দিয়ে করি। আচ্ছা, এবার স্ট্রোকের ক্ষেত্রে ভ্যারিয়েশনে সিটি স্ক্যান হচ্ছে প্রাইমারিলি সাজেস্ট করা হয়, কারণ হচ্ছে সিটি স্ক্যানে যদি কোনো পেশেন্টের হেমারেজ থাকে সেটা সাদা দেখাবে এবং সেটা খুব সহজেই ডিটেক্ট করা যাবে। এখন এখানে মানুষজনের একটা জিনিস জেনে রাখা উচিত, যদি খুব আর্লি স্টেজ অফ কোনো জায়গায় ভাস্কুলার অক্লুশন হয়, তাহলে ব্রেনে সে জায়গায় ব্লাড সাপ্লাইটা ডিপ্রাইভড হবে। তার জন্য ওইটা অনেক সময় সিটি স্ক্যানে আসতে প্রায় 24 ঘন্টা সময় লেগে যায়। তো দ্যাটস ওয়াই তখন আমরা এমআরআইয়ের দিকে কনভার্ট হয়ে যাই। আচ্ছা, এখন এই যে সিটি স্ক্যান বা এমআরআই কখন কি করতে হবে সেটা ভ্যারি করে পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশনের ওপর। আবার অনেক ক্ষেত্রে একটা কন্ডিশন হয় যে একটা কোনো পেশেন্টের, সাপোজ এক্সাম্পল একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে দেখা যাবে হয়তো সিটি স্ক্যান করলাম পুরোপুরি নর্মাল, বাট পেশেন্ট কমপ্লিটলি আনকনসিয়াস। তো সেক্ষেত্রে কী হয়, সেটাকে বলা হয় ডিফিউজ অ্যাকশনাল ইঞ্জুরি। সেটা কোনো দিনই সিটি স্ক্যানে ডিটেক্ট করা যাবে না, সেটা এমআরআই একমাত্র ডিটেক্ট করা যাবে। এবার এমআরআই আর সিটি স্ক্যানটা কি, এই দুটোকেই স্ক্যান বলা হয়। সিটি স্ক্যানটা হচ্ছে আমরা যে এক্সরে করি, সেই এক্সরেটা একটা বড় গ্যান্ট্রির ভেতরে রোটেট করা হয়। আচ্ছা, হাই স্পিডে রোটেট করে বডির একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবিগুলো স্লাইস ওয়াইজ নেওয়া হয়। এখানে রেডিয়েশন ইনভলভ থাকে, ঠিক আছে। আর এমআরআইটা কি হচ্ছে, এমআরআইটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। মানে এটাতে কি হচ্ছে, আমাদের শরীরটা মেনলি তো জলের মধ্যে মেন আছে হাইড্রোজেন আয়ন, এবং আমাদের শরীরে মেজরিটি হচ্ছে হাইড্রোজেন আয়ন।
তো ওই শরীরটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে ফেলা হয় তখন ওই, আর আমি ডিটেলসে ঢুকছি না, টেকনিক্যাল পার্টে পিপল গেট বোর্ড। তো সেটা দেখার জন্য যখন অন্য তখন একটা কম্পিউটার থেকে ছবি ক্রিয়েট করা হয়, সেটা দেখে আমরা বুঝতে পারি যে স্ট্রোকটা ডিটেক্ট করা যাচ্ছে কিনা। এখন আর্লি স্টেজ অফ স্ট্রোক কত তাড়াতাড়ি ডিটেক্ট করা যায়, তার জন্য ডিফিউশন ইমেজিং করা যায় এমআরআই, তার থেকেও পারফিউশন বেসড ইমেজিং করা যেতে পারে। তাহলে আমরা আর্লি স্টেজে ডিটেক্ট করবো। এবার আর্লি স্টেজে ডিটেক্ট করে আমার হবেটা কি সেটাও তো আমাকে জানতে হবে। আর্লি স্টেজ ডিটেক্ট করলে এখন অনেক ক্ষেত্রে কী হয়, যদি ব্রেনের ভেতরে ছোট্ট টিউবের ভেতরে একটা ক্লট থাকে, তাহলে 6 আওয়ার্সের মধ্যে যদি সেই ক্লটটা আমরা বার করে নিতে পারি, যেটা ইন্টারভেনশন রেডিওলজির একটা পার্ট, এই ফিমোরাল আর্টারি মানে পায়ের কাছে একটা কেটে ওর ভেতরে একটা ছোট্ট নল নিয়ে গিয়ে ক্লটটা বার করলে পেশেন্ট ক্যান বি রিকভার্ড কমপ্লিটলি। আর হেমারেজ যদি অনেকটা বেশি হয়, উই ক্যান গো ফর সার্জারি অর সাম মেডিসিনাল ট্রিটমেন্ট। সো এটা হচ্ছে জাস্ট স্ট্রোকের পার্ট, একটা স্ক্যানের পার্ট। সুতরাং স্ক্যান মানে হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই, এটা স্ট্রোকের পার্ট। এছাড়াও স্ক্যান বলতে নর্মাল ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড, এক্স রে, অ্যাঞ্জিওগ্রাফি, তার মাল্টিপল ইমেজেস মডালিটি আছে, সেগুলো আস্তে আস্তে আমি বলছি। এমআরআই আর সিটি স্ক্যান যে তফাৎটা বলছেন, এবার এমআরআই কোন স্টেজে করতে হবে? দেখুন, এমআরআই কোন স্টেজে করতে হবে না করতে হবে সেই ডিসিশনটা ডাক্তারবাবুই নিক। আচ্ছা, সেটা পেশেন্টের না নেওয়াই উচিত, কারণ পেশেন্টরা না, আমি সেটাই বলছি ডাক্তারবাবু কোন স্টেজে গিয়ে নেবেন, সেটা ডিপেন্ডিং অন সিচুয়েশন। আচ্ছা, ফর এক্সাম্পল, একটা পেশেন্টের হয়তো এমআরআই নেসেসিটি আছে, কিন্তু পেশেন্টের যদি পেসমেকার থাকে তাহলে সেখানে কিন্তু এমআরআইটা করা যাবে না, কারণ পেসমেকারে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে, তখন যদি আমি পেশেন্টের এমআরআই করি তাহলে পেসমেকারটা বন্ধ হয়ে যাবে, পেশেন্ট ডেথ হতে পারে। তো সেক্ষেত্রে এমআরআই করতে তখন আমাদেরকে সিটি স্ক্যানের ভরসা দিতে থাকতে হবে। যদিও সিটি স্ক্যান এখন মডার্নাইজেশনে পারফিউশন ইমেজিংও চলে আসছে। আর সিটি স্ক্যানটা কেন করা হয়, কারণ সিটি স্ক্যানটা আমাদের মতো ইন্ডিয়ান কান্ট্রিতে একটু রিলেটিভলি অ্যাভেলেবেল, যেখানে এমআরআইটা অ্যাভেলেবেল নয়। এই যে দেখুন আমরা এখানে এমআরআই খুবই একটু আনঅ্যাভেলেবেল জিনিস, তো সেই কারণে সিটি স্ক্যানটাকেই ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়। আমাদের মেন টার্গেট হচ্ছে হেমারেজটাকে ডিটেক্ট করা, যেটা সিটি স্ক্যানে খুব ভালো করা যায়। আর রইল বাকি হচ্ছে আমাদের যেটা ইসচেমিক স্ট্রোক বলা হয়, যেটা ক্ষেত্রে সেটার জন্য এমআরআই আর্লি স্টেজে খুব বেটার, কিন্তু সেটা সেকেন্ডারি হিসাবে রাখা হয়। তো এই যে আমাদের ব্রেনের ভেতর যে ইসচেমিক স্ট্রোক হচ্ছে বা হেমারেজ হচ্ছে, সেটা কেন হচ্ছে সেটাও তো ডিটেক্ট করতে হবে। আমাদেরকে রোগটা মেনলি ট্রিট করতে হবে, এটা তো রোগের একটা ইফেক্ট হচ্ছে। তো মেনলি ইন্ডিয়াতে মতো কান্ট্রিতে হাইপার টেনশন হচ্ছে ব্রেন হেমারেজের ওর মধ্যে একটা কারণ। তার সঙ্গে অ্যানিউরিজম হতে পারে, তার সঙ্গে হতে পারে ব্লাডে শরীরের ভেতর কোথাও ক্লট জমা হয়েছে, সেই ক্লটটা গিয়ে ওই ব্রেনে আটকে গেছে। তো সেই কারণে আরও অনেক ছবি এর স্ট্রোক হওয়ার পর পেশেন্ট রিকভার পর করা হয়। তার এক্সাম্পল হচ্ছে যেমন এই আমাদের হার্ট থেকে 4টে ভেসেল আর্টারি গিয়ে ব্রেনে সাপ্লাই দেয়, 2টো ক্যারোটিড 2টো ভার্টিব্রাল। তো ওটা আমরা ক্যারোটিড ডপলার করি, সেটা আমরা আল্ট্রাসাউন্ডে করি। আবার অনেক সময় অ্যাঞ্জিওগ্রাফিও করা যায়। আবার অনেক ক্ষেত্রে কী হয়, তার সঙ্গে আমরা ইকোকার্ডিওগ্রাফি করে দেখি যে হার্টে কোনো থ্রোম্বাস আছে কিনা, মানে ব্লাড ক্লট হয়েছে কিনা, বা হার্টের কোনো ডিফেক্টের জন্য সেখান থেকে কোনো ক্লট উৎপত্তি হয়ে যায়। তার জন্য অনেক সময় পায়ে, যেটা আমরা নর্মাল লোকে বলে সিরাজ ছবি, সেখানে কোনো আমাদের থ্রোমোসিস আছে কিনা। তো দেয়ার আর মাল্টিপল ইনভেস্টিগেশন, এইগুলো আস্তে আস্তে করা হয় যে যেমনভাবে পেশেন্টটা রিকভার করছে তখন, কারণ একসাথে সব ছবি করতে গেলে যা সময় লাগবে তাতে পেশেন্টকে রিকভার। তো ফার্স্ট প্রায়োরিটি পেশেন্টটাকে সেভ করা, মোটামুটি আমাদেরকে ডায়াগনোসিসে পৌঁছানো, তারপরে আস্তে আস্তে সেইগুলোর দিকে করা হয়। ডাক্তারবাবুরা সেই মতো অ্যাডভাইস করে। আপনার সাথে এই যে আপনি এই মতো যে কথা বলবেন, তার মধ্যে একটা কথা বলেন যে এমআরআই করতে গেলে একটা রে বেরোয় মোস্ট না, সিটি স্ক্যানে রেডিয়েশন বেরোয়, সিটি স্ক্যানে রেডিয়েশন হবে, এমআরআই হবে না। আচ্ছা, সিটি স্ক্যান এর কি কোনো এফেক্ট আছে, মানে সাইড এফেক্ট আছে? এমআরআই রেডিয়েশনে যেটা বলা হয়, আমাদের বেসিক্যালি শুধু যদি ভাবেন যে মেডিকেল ইমেজিংয়েই রেডিয়েশন হচ্ছে নয়, আমাদের পৃথিবীরও একটা রেডিয়েশন আছে, আর্থেরও একটা রেডিয়েশন আছে। তো এই যে রেডিয়েশনের ইফেক্টে যেটা বলা হয় সেটা হচ্ছে যে 2 রকমের ইফেক্ট হয়। যদি হায়ার ডোজ অফ রেডিয়েশন হয় সেটা একটা ইফেক্ট হয়, আর একটা হচ্ছে রেডিয়েশন একটু হলো, তার বিনিময়ে লঙ্গার রানে কিছু রিয়াকশন হতে পারে। এবার আমরা এই স্ক্যানগুলো কেন করছি, আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে মেডিকেল সায়েন্সটা কিন্তু 2+2 মানে 4 নয়। তো এইখানে আমরা যেটা করতে হবে আমাদেরকে, বা আমরা যেটা ভেবে করি সেটা হচ্ছে যে আমাকে এই টেস্টটা করতে হবে, আদারওয়াইজ আই কান্ট সেভ দ্য পেশেন্ট। সো ওই রেডিয়েশনে তার ভবিষ্যতে কি ক্ষতি হবে সেটার থেকেও এটা ইম্পর্টেন্ট যে ওই স্ক্যানটা করে ওকে ডায়াগনোসিস করে ওকে বাঁচিয়ে রাখা। তো এই রেডিয়েশনটা রিলেটিভলি ডিফারেন্ট পরীক্ষার ক্ষেত্রে ডিফারেন্ট রকমের রেডিয়েশন হয়। ব্রেনের ফ্রেনের ক্ষেত্রে খুবই কম রেডিয়েশন ইউজ হয়, বডি সিটিতে যেমন একটু বেশি হবে, তারপর সিটি ইউরোগ্রাফি হলো তাতে সবচেয়ে বেশি রেডিয়েশন হয়।
তো এটা ডিপেন্ডিং আমার সিচুয়েশন। তো আমাদের রিস্ক ভার্সেস বেনিফিটের ক্ষেত্রে আমরা ওইভাবে রেডিয়েশন করি। যেমন প্রেগনেন্সি পেশেন্টে আগে বলা হতো যে প্রেগনেন্ট পেশেন্টের সিটি স্ক্যান করা যাবে না, এখন অনেক আর্টিকেলে বলছে না করা যেতে পারে। আচ্ছা, তো এখানে আমাদের মেডিকেল সায়েন্সটা কি হচ্ছে, অনেক ক্ষেত্রে কি হচ্ছে সেটা একটা কি ইফেক্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, এভার চেঞ্জিং সাবজেক্ট। তো সেই ওয়াইজ আমরা এগোচ্ছি। আচ্ছা, এমআরআইয়ের ক্ষেত্রে যেমন কোনো রেডিয়েশন নেই, কিন্তু এমআরআইয়ের ক্ষেত্রে মুশকিল যেটা হচ্ছে, এমআরআই একটা হিউজ ম্যাগনেটিক ফিল্ড। তো হিউজ ম্যাগনেটিক ফিল্ড মানে হতে পারে হয়তো আপনার পকেটে যদি একটা কয়েন থাকে, সেটা কিন্তু যদি এমআরআই রুমে আপনি নিয়ে ঢোকেন, সেটা বুলেটের স্পিডে বেরিয়ে যাবে। কিন্তু সেইখানে এমআরআই রুমে 4টে লেয়ার থাকে, আপনি যখনই ঢুকবেন আপনাকে পুরো মেটাল ডিটেক্টরে চেক করে করা হবে। সেক্ষেত্রে যখনই আপনি এমআরআই করাতে যাবেন, অ্যাটলিস্ট বাড়ির লোকের এটা মনে রাখা উচিত যে কী কী অপারেশন অ্যাটলিস্ট হয়েছিল সেটা যেন বলে। কারণ পেশেন্ট অনেক ক্ষেত্রে বলতে পারে না, কিন্তু অ্যাটলিস্ট আমার এই অপারেশন হয়েছে সেটাও যেন বলে। কেন আমি বলছি, কারণ হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড, সেক্ষেত্রে কী হবে যে আপনার যা ম্যাগনেট থাকবে সেটাকেও ডিসপ্লেস করবে। ফর এক্সাম্পল, যে পেস মেকার আমি যেটা বললাম, ওটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ওটা বন্ধ করে দিতে পারে বা ইরাটিক করে দিতে পারে। তেমনি বডিতে অনেক দিন আগে অর্থোপেডিক্সের অপারেশন হলে অনেক সময় ইমপ্ল্যান্ট দেয়, সেইগুলো কিন্তু হতে পারে। কিন্তু এখন রিসেন্ট টাইমসে অর্থোপেডিক্সের অপারেশনে যে ইমপ্ল্যান্টগুলো দিচ্ছে টাইটানিয়াম, সেটা কিন্তু এমআরআই কম্প্যাটিবল। আচ্ছা, দেয়ার আর মাল্টিপল। অনেক পেশেন্টের দেখা গেছে সে গ্রামের দিকে হয়তো ডাকাতরা ছোট বয়সে ছড়া গুলি মেরেছিল, তো এক্সরে করে আমরা দেখতে পাই ডট 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 বুকে ঢুকে আছে। সো দ্যাট পেশেন্টে যদি আমি এমআরআই করি, তাহলে সেটা কিন্তু শুট আপ করে যেতে পারে। তো এই ধরনের হিস্ট্রিগুলো আপনি যেন যখন করবে, যে এমআরআই টেকনিশিয়ান থাকবে, তাকে দিলে তারা সেই মতো ব্যবস্থা করে দেবে। আপনি এই মতো যেটা বলেন, অ্যাকচুয়ালি আমার মেয়ের 7 বছর বয়স, ওর এমআরআই করতে হয়েছিল, মাথায় লেগেছিল কোনো কারণে লেগেছে। তো ডাক্তার বলছে এত ছোটো সময় আমি এমআরআই না করাই ভালো, মানে প্রথমে সাজেশন দেয় যে না করাই ভালো, আর কিছুদিন দেখো কোনো যদি চেঞ্জ হয় মানসিকতা তখন না করবে। মানে এই যে প্যানিক, আমার মনে হয় এরকম প্যানিক আমাদের অনেক মানুষেরই আছে। এটা প্যানিকটার কারণ আছে, এই প্যানিকটাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। আচ্ছা, ক্লস্ট্রোফোবিয়া মানে কি হচ্ছে, যে এমআরআই আপনাকে যেটা বললাম সিটি স্ক্যান মেশিনও ঘুরছে, তো এমআরআই মেশিনের ভেতর যখন পেশেন্টকে ঢোকানো হয় এবং একটা পুরো সার্কেলের ভেতর পেশেন্ট আস্তে আস্তে বেডটা ঢুকে যাবে, এবং এমআরআইটা যখন হয় না, এমআরআই প্রচুর নয়েজ হয়। তো পেশেন্টটা একটা আবদ্ধ জায়গাতে একটা নয়েজ, তা পেশেন্টের মধ্যে অনেক সময় ক্লস্ট্রোফোবিয়া হয়, এবং বাচ্চা বা ওদের ক্ষেত্রে একটা ভয়ের সৃষ্টি হয়। এবং আমরা অনেক পেশেন্ট দেখেছি যেগুলো ধরুন 60 বছর, আমাদের মতো ইয়ং ছেলে পেলে অনেক সময় বেরিয়ে পালিয়ে আসে এমআরআই, আমাদের করবো না বলে চিৎকার করে আর কি। তো ক্লস্ট্রোফোবিয়ার জন্য অনেক ক্ষেত্রে যেসব পেশেন্টের ওই সাউন্ডের প্রবলেম, তাদেরকে বারণ করা হয়। তো এটা ডিপেন্ডিং, আমরা মানে ইট কান্ট বি জেনারেলাইজড যে এটার ক্ষেত্রে এটা হবে না বা এটার ক্ষেত্রে এটা করা যাবে না। তো সেটা ডিপেন্ডিং আপন সিচুয়েশন, ক্লিনিশিয়ান সেইভাবে সাজেস্ট করে। আবার অনেক সময় আমাদের সঙ্গে কথা বলে না, বললাম এটা করা যাবে, সেইভাবে আমরা এগিয়ে যাই। আচ্ছা আচ্ছা স্যার, অনেক সময় শোনা যায় বা আমরা শুনেছি যে এমআরআই বা সিটি স্ক্যান করার সময় ইঞ্জেকশন দিতে হয়। মানে আমরা তো বেসিক্যালি ছবি তুলতে হোক, মানে ব্রেনের হোক বা হাতের হোক বা পায়ের, যেটাই ছবি, সেখানে ইঞ্জেকশন কি রিলেট করছে? আচ্ছা, ইঞ্জেকশনের গল্পটা যেটা হচ্ছে খুব সিম্পল। এই যে ধরো স্টুডিওটা তুমি সাজিয়েছো, সেক্ষেত্রে ডিফারেন্ট কালার করেছো, তাতে কি হচ্ছে জিনিসটা আমরা দেখতে সুবিধা হচ্ছে, এটা এই ছবি বা এটা এই মাইক ডিফারেন্ট কালার। তো ব্রেনের ভেতরে আমরা যখন, ব্রেন নয় বডির যে কোনো পার্টেই যখন আমরা করি, তখন প্রত্যেক জিনিসে তো ব্লাড সাপ্লাই আছে। তো আমরা যখনই ইঞ্জেকশনটা দিই, ওই ইঞ্জেকশনটা বেসিক্যালি একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে ছবির মধ্যে। আচ্ছা, সেই ছবির মধ্যে কন্ট্রাস্ট ক্রিয়েট করার ফলে আমরা বুঝতে পারি যে এইটা এই পার্ট, ওইটা ডিলাইনেশনটা ভালো হয়। এটা একটা কারণ। সেকেন্ড যেটা কারণ হচ্ছে, ব্লেডের কোনো কিছু জায়গায় আপনাকে আমি বললাম যে ব্রেনে ইস্কেমিক স্ট্রোক যেখানে ব্লক হয়ে গেছে, সেই জায়গাটায় কী হবে, তো ব্লাড সাপ্লাই পৌঁছাচ্ছে না। তাহলে আমি হাতে যদি ইঞ্জেকশন দিই, যে কন্ট্রাস্ট মেটেরিয়াল বলা হয় ওটাকে, তো কন্ট্রাস্ট মেটেরিয়াল সেই জায়গায় পৌঁছাবে না, তো ব্রেনের ওই জায়গাটা এনহ্যান্স করবে না। তাই আমি বুঝতে পারবো যে ওই এরিয়াটা, ব্রেন বা বডির যে কোনো টিউমার। আবার কি হয়, অনেক ক্ষেত্রে বডির অনেক টিউমার থাকে যেগুলো খুব হাইলি ভাস্কুলার হয়, তারপরে কি হয়, তারা বেশি পরিমাণ ব্লাড টানে, সেইগুলো কি হবে, বডির বাকি পার্টের থেকে বেশি তাড়াতাড়ি সাদা হয়ে যাবে, মানে কন্ট্রাস্টের রেসপেক্টে বলছি আমি আর কি। তখন আমাদের ওটা ডিটেক্ট করতে সুবিধা হয় কতটা ভাস্কুলার। এবার এই ভাস্কুলারিটি যত বেশি থাকবে, সার্জন অপারেশন করার সময় ততটা কেয়ারফুলি জিনিসটাকে করতে পারবেন। আচ্ছা 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 আচ্ছা, আপনি কথা বলতে বলতে এর আগে প্রশ্ন যখন আমরা কথা বলছিলাম, তখন আপনি বলছেন শিরার, মানে পায়ের শিরা নিয়ে একটা টপিক বলছিলেন, শিরার ছবি কি আদৌ হয় স্যার? হ্যাঁ, এবার গল্পটা যেটা হচ্ছে, এই যে শিরা রোগ বা এইগুলো মানে আমাদের গ্রাম বাংলায় প্রচলিত ভাষায় সাথে ইউজ হয় ন্যাচারালি। তো আমাদের গ্রামের দিকের লোকজন ওই পায়ে টান বা মাজায় টান মানেই জিনিসটাকে শিরাতেই নিয়ে যায়। হ্যাঁ, একদমই তাই। তো বেসিক্যালি গল্পটা হচ্ছে যে এই শিরার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আইদার তার মাসেলে কোনো রোগ থাকবে, বা হয়তো স্পাইনে নার্ভ রিলেটেড কোনো প্রবলেম থাকবে, বা হাঁটুতে বাতের কোনো প্রবলেম থাকবে, বা এই যে
শিরা, মানে বাংলায় ছোটবেলায় হয়তো বায়োলজিতে পড়বেন শিরা ধমনী, হ্যাঁ, ব্লাড পড়েছি, সার্কুলেশনের জন্য, একদম। তো ওইটার ছবি। তো এইগুলোর প্রত্যেকটার পার্টের ছবি আলাদা আলাদা হয়। আচ্ছা। এবার পায়ের ক্ষেত্রে যেটা মেনলি গ্রামের দিকে লোকজন বোঝেন বা আমরা বুঝি বা কমন পাবলিক বোঝে, সেটা হচ্ছে যে শিরার ছবি মানে হচ্ছে পায়ে টান ধরেছে তার ছবি। আচ্ছা, তো এটাকে ডপলার বলা হয়। ব্লাড ভেসেলে যে ছবিগুলো করা হয় সেটা ডপলার বলা হয়। সেটা আমরা মেনলি করি হচ্ছে আল্ট্রাসাউন্ডে। এটা আরেকটা ইনভেস্টিগেশন মডালিটি, আল্ট্রাসাউন্ড। তো আল্ট্রাসাউন্ডে কী হয়, ডপলার ইফেক্ট বলা হয়। আমি অত ফিজিক্সে ঢুকছি না। তো এই ডপলারের থ্রু দিয়ে আমরা ব্লাড সার্কুলেশনটা কতটা যাচ্ছে না যাচ্ছে সেটা আমরা দেখব। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ব্লাড সার্কুলেশন কি, একটা টিউব ভাবুন, আমার বাড়িতে ট্যাঙ্ক আছে জলের, সেখান থেকে জল নামছে, ওটাকে আপনি হার্ট ভাবুন, সেইটা দিয়ে জল আসছে, আবার ঘুরিয়ে ভাবুন জলটা ড্রেনাকে ঘুরিয়ে লাঙের থ্রু দিয়ে গিয়ে আবার জলের ট্যাঙ্কি, এই হচ্ছে পুরো সার্কুলেশন। তো জলের পাইপে যদি কোথাও ব্লক হয় তাহলে জল ট্যাপে কম পড়বে একদম। সেটা আমি কি করে ডায়াগনোসিস করবো শরীরে? তখন আমরা কি করি, ডপলার করে করে দেখি যে কোনো জায়গায় ওই নলটা ভেতর থেকে সরু হয়ে গেছে, মিস্ত্রি যেমন মেনে মেনে দেখে ব্যাপারটা হচ্ছে এরকম খানিকটা। তো ওইভাবে আমরা দেখি কোথাও সরু হয়ে গেছে, মানে কোথাও ক্লট হয়ে গেছে কিনা। মেনলি সিগারেট স্মোকিং অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জেস হতে পারে, থ্রোম্বোসিস হতে পারে। তো এটা আল্ট্রাসাউন্ডে যেটা টেকনিকটা করা হয় এটাকে বলা হয় ডপলার স্টাডি। আবার এটা যদি খুব ছোটো ছোটো ভেসেলে যেতে হয়, অতটা ডপলার পৌঁছাতে পারে না, তার জন্য একটা নতুন মডিফিকেশন আছে, সেটাকে বলা হয় পাওয়ার ডপলার স্টাডি। তো সেটা দিয়ে আঙুলের যে ব্লাড ভেসেলগুলো সেগুলো পাওয়ার ডপলার দিয়েই করতে হয়, সেটা নর্মাল ডপলারে আসবে না। তো নর্মাল ডপলার পাওয়ার ডপলার ডিফারেন্স কি, নর্মাল ডপলারে আমরা ব্লাডটা এই দিকে যাচ্ছে না এই দিকে যাচ্ছে বুঝতে পারবো, পাওয়ার ডপলারে শুধু ব্লাডটা যাচ্ছে বুঝতে পারবো, আচ্ছা কোন দিকে যাচ্ছে সেটা ডিটেক্ট করতে পারবো না। আচ্ছা, এটার থেকেও আরও মডিফিকেশন যেটা আছে সেটা হচ্ছে সিটি স্ক্যানে, এই যে আমি বললাম একটু আগে ইঞ্জেকশন দিতে হয়, সেই ইঞ্জেকশন দিলে কী হবে, ব্লাড ভেসেলগুলো সাদা হয়ে যাবে। তখন কি হবে, সেটা দিয়ে যে অ্যাঞ্জিওগ্রাফিটা করা সেটাকে বলা হয় সিটি অ্যাঞ্জিওগ্রাফি। আচ্ছা, এটা আমরা এমআরআইও করতে পারি, এটাকে বলা হয় এমআর অ্যাঞ্জিওগ্রাফি। তো শিরার ছবি গেল এইটা, মানে ব্লাড ভেসেলের। তার সঙ্গে যে মাসেলের ছবি, আমাদের পায়ে ধরুন খুব কমন টপিক বলি, ক্রিকেটাররা খেলতে খেলতে বা ফুটবলাররা খেলতে খেলতে হ্যামস্ট্রিংয়ে মাঝে মাঝে একদম, তো হ্যামস্ট্রিং মাসেল তো টিয়ার হয়। বা এই দেখুন কিছুদিন আগেই তো মোহাম্মদ শামি দেখলাম অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়েছে, ঠিক, বা হার্দিক পান্ডিয়ার পায়ে। তো ওই যে মাসেল ইঞ্জুরি হলো, তো মাসেল ইঞ্জুরিটা আমরা ডিটেক্ট করবো কী করে, কোন মাসেল ইঞ্জুরি হয়েছে, দেয়ার আর অনেক মাসেল আছে শরীরে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা প্রথমে আল্ট্রাসাউন্ড দিয়ে চেষ্টা করি, কিন্তু আল্ট্রাসাউন্ডে বড় সড়ো কিছু হলে ধরা যাবে। আল্ট্রাসাউন্ড একটা বেসিক এক্সামিনেশন, কিন্তু এমআরআই করলে সব টিস্যু খুব ভালো দেখা যায়। তো এটা গেল। তার সঙ্গে আছে বোনের ছবি, বোনও এমআরআই ধরা যায়। আর এছাড়াও যদি আপনি বলেন যে স্যার আর কি হতে পারে, বেসিক হচ্ছে এক্স রে করে দেখা হয়। তো গল্পটা যদি আমরা এইভাবে সাজাই ইনভেস্টিগেশনের লেয়ার ওয়াইজ, তো সোজা ভাষায় বলতে গেলে অ আ ক খ, সেটা মোটামুটিভাবে আপনি ধরুন এক্স রে, তারপরেরটা আমি পরের লাইনে গেলাম অ এর পরে ক খ পরের চ্যাপ্টারটায়, সেটা ধরুন আপনি ইউএসসি টিউএসসি। তার থেকে আরও হায়ার এডুকেশনে আপনি গেলেন, সেটা সিটি স্ক্যান হলো, তার থেকে আরও হায়ার এডুকেশনে গেলেন এমআরআই হলো, এবং তার থেকে সুপার স্পেশালিটি করছেন তখন অ্যাঞ্জিওগ্রাফি হলো। দিস আর দ্য স্টেজেস। তো সেই কারণেই আমাদের পেশেন্টের কনফিউশন, ডাক্তার প্রথমেই কেন উঠলেন না, ডাক্তারবাবুরা এই কারণে লেখে না, কারণ হচ্ছে একটা পেশেন্টকে যখন এত ইনভেস্টিগেশনের মধ্যে একটা কস্ট বার্ডেন হয়, আর আমাদের দেশে সকলের জন্য ইন্স্যুরেন্স অ্যাভেলেবেল নয় ইন্ডিয়ার মতো কান্ট্রিতে। তো দ্যাটস ওয়াই ডাক্তারবাবুরা স্টেপ ওয়াইজ আস্তে আস্তে যায়, যদি রোগটা ধরা হয়ে যায় তাতে কম ওষুধ দিয়ে পেশেন্টের সুবিধা হবে, সেই কারণে ডাক্তার এটা কষ্টের। তো ওটা শিরার ছবি থেকে আমি অনেক টপিকই বললাম। আর এবার একটা জিনিস যেটা বুঝতে হবে, এক্স রেতে তার মানে কি রেডিয়েশন আমরা দুটো ছবিতে পাচ্ছি। দেখুন, একটা এক্স রেতে আমরা রেডিয়েশন হচ্ছে, এই এক্স রের বৃহত্তর ভার্সন হচ্ছে সিটি স্ক্যান। এক্স রেতে একটা থাকে, সেখান থেকে আমরা এক্স রে নিই। তো এই জিনিসগুলো অনেক কোটা লেয়ার বানিয়ে সেটা যদি রোটেট করি তাহলে 360 ডিগ্রিতে সেটা সিটি স্ক্যান হচ্ছে। এটা রেডিয়েশন থাকছে এই দুটোতে। তারপর আছে আল্ট্রাসাউন্ড, এইটা আল্ট্রাসাউন্ড মানে এটা হচ্ছে সাউন্ড, এতে কোনো রেডিয়েশন নেই, যেগুলো প্রেগনেন্সির ক্ষেত্রে করা হয়। হ্যাঁ, প্রেগনেন্সির ক্ষেত্রে, হ্যাঁ, এবং আমাদের এখানে পেরিফেরিতে সব জায়গাতে পেটের ছবি। তো এটা হলো। আর তারপরে হচ্ছে বৃহত্তর ক্ষেত্রে এমআরআই হচ্ছে। তো এইটা হচ্ছে মোটামুটিভাবে ইনভেস্টিগেশনের ধাপ। আরও আছে, সেটা আমি আস্তে আস্তে আসছি। আপনি এই টপিকে বলুন বাতের ব্যথা, আমাদের গ্রামগঞ্জে বলুন শহরে বলুন যেখানেই বলুন, একটু যদি এজেড মানুষ থাকে বাড়িতে, আমাদেরও বাবা মা ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, এই বাতের ব্যথা ডিটেক্ট করার জন্য কি ছবি করা একটা মূল ধাপ, নাকি অন্য কোনো রুটও আছে এটা বোঝার জন্য? দেখুন, একটা জিনিস বুঝতে হবে, আমাদের মেডিকেল সায়েন্স বলুন বা যা কিছু বলুন, আগেকার দিনে কি, ধরুন আপনার সাথে আমি বসে যে ভিডিওটা করছি, সেখানে ক্যামেরা সেট করে একটা স্টুডিও সেট আপ করে দিন। তো আজ থেকে আমরা 20 বছর আগে কিছুই ছিল না, এখন সবাই মোবাইলে ভিডিও। তো
তো যত আমাদের টেকনোলজি আসছে তত আমরা সেই জিনিসটাকে ডিটেক্ট করার চেষ্টা করছি যাতে ডক্টররা স্পেসিফিক ট্রিটমেন্টটা দিতে পারে। তো স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে গেলে আমাকে স্পেসিফিক জিনিসটা জানতে হবে। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আগে হয়তো একটাই ওষুধ ছিল, এখন একই রোগের ক্ষেত্রে ডিফারেন্ট ওষুধ এসছে। তো যতটা আমরা ডিটেক্ট করতে পারবো তত, এবার ডিটেক্ট করার জন্য ইনভেস্টিগেশন দরকার। এবার এই যে বাতটা বলে মাজায় বাত, কোমরে বাত, হ্যাঁ, তো বাত জিনিসটা, হ্যাঁ, বাত জিনিসটা হচ্ছে বেসিক্যালি এটা একটা বড় টপিক, এটা বেসিক্যালি অর্থোপেডিক্স বা মেডিসিনের পার্ট। আমার পার্টটা আমি বলছি, সেটা হচ্ছে বাত জিনিসটাকে বড়ভাবে ভেবে রাখুন, এটা অস্টিওআর্থ্রাইটিস এবং ডিজেনারেটিভ চেঞ্জেস। অনেকে বলে না স্পন্ডাইলাইটিস হয়েছে, মানে সময়ের সাথে সাথে বডিতে ওয়েট বিয়ারিং হতে হতে কোনো জিনিস ইউজ করতে করতে একটা ক্ষয় হবে, সেখান থেকে যেহেতু ক্ষয় হবে সেখান থেকে ওই যে নার্ভ এন্ডিংগুলো ওপেন হতে থাকবে, তার ফলে ওখানে পেন হবে। মানে আপনাকে আমি হাঁটুটা বোঝাই তাহলে খুব সুবিধা হবে। হাঁটুতে কি থাকলো, দুটো বোন লেগে থাকলো, পাশে এখানে ফিবুলা থাকলো, 3টে বোন, তার নিচে একটা হালকা বোনের একটা কাটলেজ লেয়ার থাকে, জাস্ট বিয়ারিং এর মতো। এবং এই দুটোকে টেনে রাখার জন্য কি হয়, এই দিক থেকে একটা অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট আর পেছন দিকে একটা পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট থাকে। আর এই দুটোর মাঝখানে মেনিসকাস বলে একটা হালকা প্যাড থাকে, যাতে ধাক্কা লাগলে ওটাকে কুশন বলে, যেটা দুটো ট্রেনের বগির ভেতরে যেটা ধাক্কা লাগলে যেটা কুশন, জাস্ট লাইক দ্যাট। তো আমরা যখন দীর্ঘদিন আমাদের বয়স বাড়ছে, মা ঠাকুমাদের বয়স বাড়ছে, তখন তো ইউজ হচ্ছে, তার ফলে আস্তে আস্তে ওটা ক্ষয় হয়। ক্ষয় হওয়ার জন্য ওর নার্ভ এন্ডিংগুলো ওপেন হয়, তখন পেনটা শুরু হয়, অনেক ক্ষেত্রে জল জমতে পারে। এবার সময়ের সাথে সাথে কি হবে, ওটা আমরা এমআরআই প্রথম ইনভেস্টিগেশন এটাতে আমাদের করা হয়েছে এক্সরে করে দেখা হয় চারিদিকে অস্টিওআর্থ্রাইটিস হয়ে, মানে ছোটো ছোটো বোনের স্পাইক হয়েছে কিনা, ওই জায়গাতে বোনে যেখানে চাপ পড়বে সেখানে এক্সট্রা বোন গজাবে হালকা হালকা ছোটো ছোটো, বা ওই যে দুটোর মধ্যে যে জয়েন্ট স্পেসটা আছে সেটা রিডিউসড হয়ে গেছে কিনা, এইভাবে ডিটেক্ট করা হয়। কিন্তু এক্সরে যেটা মুশকিল হলো, এক্সরেতে আমরা বোনটা দেখতে পাবো, কিন্তু ওই বোনের ভেতরে এই যে আপনাকে আমি বললাম যে দুটো হাড় জুড়ে আছে, তার জন্য লিগামেন্ট, ওগুলো দেখতে পাবো না। ওটার জন্য এমআরআই ইনভেস্টিগেশন ইজ দ্য বেস্ট ইনভেস্টিগেশন। তো এমআরআইয়ের ক্ষেত্রে যেটা করা হয়, তখন আমরা অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট প্রচুর ছিঁড়েছে কিনা বা মেনিসকাসে টিয়ার হয়েছে কিনা এগুলো বুঝতে পারি। আমরা আল্ট্রাসাউন্ডেও অনেকটা দেখতে পাই জল জমেছে কিনা, কিন্তু বেস্ট ইনভেস্টিগেশন এমআরআই। কিছুই যদি না পাওয়া যায়, মতো কাটার মতো জায়গার ক্ষেত্রে এখানে আমাদের ডাক্তারবাবুরা অল্প রিসোর্সেই কিন্তু যেভাবে কাজ করছে আমি দেখেছি, দ্যাটস রিয়েলি হ্যাটস অফ। কারণ এমআরআই অ্যাক্সেস নেই, তাতেও এক্সরে করে একটা আল্ট্রাসাউন্ডে পাঠিয়ে কিন্তু চেষ্টা করে একটা জিনিসকে, একটা পেশেন্টকে কম খরচে করার চেষ্টা কিন্তু করেছে, আমি দেখেছি। আমি কিন্তু কোনো বায়াসড ওপিনিয়ন দিচ্ছি না, আমি কাটোয়ায় খুব কমই প্র্যাকটিস করি, কিন্তু আমি দেখেছি। বাট তো সেই এমআরআইয়ের ক্ষেত্রে ওই এমআরআই করে আমরা দেখতে পাই যে ওই ক্ষেত্রে কোনো টিয়ার আছে কিনা বা টেন্ডনটা ছিঁড়ে গেছে কিনা, সেক্ষেত্রে ওটা দেখা হয়। তার সাথে একটা নতুন ইনভেস্টিগেশন এখন এসছে, সেটাকে বলা হয় যে এই যে ধরুন পা হলো, বড় পা, এত বড় পা, কারুর এতটুকু পা, এবার আমি যদি কারুর টোটাল নি রিপ্লেসমেন্ট করতে চাই, যার খুব খারাপ হয়ে গেছে, তার তো আর হাঁটুটা কাজ করবে না ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে কাজ করবে না, তখন ওই নি রিপ্লেসমেন্ট করার আগে গোটা একটা লেন্থটাকে মাপা হয়। সেই লেন্থটা মাপার জন্য তখন সিটি স্ক্যান করা হয়। আচ্ছা, সিটি স্ক্যান করে লেন্থটা মেপে নিয়ে তারপর টোটাল নি রিপ্লেসমেন্টে যাওয়া হয়। তো এটা হচ্ছে একটা বাতের। এবার মাজার বাতের ক্ষেত্রে কী হচ্ছে, কোনো স্পন্ডাইলাইটিস হচ্ছে মাঝে, আমাদের এই যে ভাটিব্রাগুলো আছে, সময়ের সাথে সাথে কী হয়, ভাটিব্রা থাকে, ভাটিব্রার সাইড দিকে নার্ভ এন্ডিং থাকে, সেই নার্ভগুলো আস্তে আস্তে সেই মাজা থেকে বেরিয়ে এসে পায়ে সাপ্লাই করে। এবার যত সময় সাথে ছোটো হচ্ছে, ওটা নার্ভগুলো গিয়ে যেহেতু পায়ের দিকে যাচ্ছে, সেইগুলো কমপ্রেস হবে আর পায়ে ব্যথা হবে, মাজায় ব্যথা হবে। তো কোন জায়গাটায় ব্যথা, মানে কোন জায়গায় নার্ভ এন্ডিংগুলো ছোটো হচ্ছে। এবং আরেকটা জিনিস আছে, দেখবেন এইটুকু অনেকেই লোকে জানেন ডিস্ক প্রোলাপস হয়েছে বলে। হ্যাঁ হ্যাঁ, শুনেছে। তাহলে কি দুটো ভাটিব্রা, আমি কি বললাম যে বডির ভেতরে যে হাড় আছে, তা হাড়টাকে তো কুশন দিতে হবে, সেই ওর ভেতরে থাকে কি দুটো ভাটিব্রার মাঝখানে ইন্টারভার্টেব্রাল ডিস্ক থাকে। সময়ের সাথে সাথে ওটা পেছনের দিকে স্লিপ করে যায়, পেছনের দিকে স্পাইনাল কর্ড থাকে, তো ওটা স্পাইনাল কর্ডে প্রেশার দিচ্ছে কিনা এটা জানার জন্য প্রথমে একটা এক্সরে করা হয় বেসিক লেভেলে, তারপর এমআরআই ডায়াগনোসিস করা হয়। এবার অনেক পেশেন্টের যদি ধরেন এই যে বললাম পেসমেকার থাকলে করা যাবে না, তখন সিটি স্ক্যানে ডায়াগনোসিস করার চেষ্টা করা হয়, কতটা করা হয়েছে। এটা একটা গেল। হিপেও সেম, দুটো বল সকেট আছে সেখানে। তো এইটা হচ্ছে পুরোপুরি বাতের মোটামুটি কনসেপ্ট। বাত এটা ছাড়াও ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, যেগুলো ছোটো জয়েন্টে হয়, ঘাড়ে হতে পারে। তো এইগুলো হচ্ছে পুরোটাই বাত রিলেটেড, আপনি যে প্রশ্নটা করলেন। আচ্ছা আচ্ছা স্যার, আমরা এমআরআই, সিটি স্ক্যান, এক্সরে, এর সাথে আর একটা ওয়ার্ড শুনতে পাই, সেটা হচ্ছে ইউএসজি। ইউএসজি জিনিসটা কি? আচ্ছা, ইউএসজি জিনিসটা হচ্ছে মোস্ট কমনলি অ্যাভেলেবেল। হ্যাঁ, তো এখানে ধরুন একটু আগেই বললাম যে পেটের ছবি নামে হয়। তো আল্ট্রাসাউন্ডটা কি হচ্ছে, একটু আগে ডপলার টপিকে আমি বললাম। তো আল্ট্রাসাউন্ডটা যেটা হচ্ছে, আল্ট্রাসাউন্ড হচ্ছে পুরোপুরি একটা সাউন্ড ওয়েভের বেস করে ছবিটা। ওকে, এখানে কি হয়,
ওই যে আমরা আল্ট্রাসাউন্ডে অনেক রকমের প্রোব থাকে, যেটা ডাক্তারবাবুরা পেটের ওপর জেলি দিয়ে বোলায়, তো জেলিটা দেয় কেন? জেলিটা এই কারণেই দেয় যাতে বডির সাথে কন্ট্যাক্টটা নষ্ট না হয়। কারণ সাউন্ড কখনো দুটো সারফেসের মধ্যে যদি ডেনসিটি ডিফারেন্স থাকে তাহলে ভালোভাবে যাবে না। আচ্ছা, যেমন মহাকাশে সাউন্ড আমরা শুনতে পাই না কেন? কিছু নেই বলে। আচ্ছা। দ্যাটস ওয়াই ওই জেলিটা দেওয়া হয় যাতে সাউন্ডটা বডির মধ্যে ঠিকঠাক ট্রান্সমিট করে। এবার আমি সাউন্ড ওয়েভটা দেবো, সাউন্ড ওয়েভটা দেওয়ার ফলে কী হবে, বডির যেরকম অর্গান আছে, যেটা শক্ত অর্গান যেমন লিভার, সে একটাভাবে রিফ্লেক্ট করবে, জল একভাবে রিফ্লেক্ট করবে, হাওয়া একভাবে রিফ্লেক্ট করবে, সেই জিনিসটাকে কম্পিউটার প্রসেস করে, কম্পিউটার প্রসেস করে সেটা আমাদের সামনে ইমেজ হিসেবে ধরে তোলে। তো আল্ট্রাসাউন্ড বেসিক্যালি এটা সাউন্ড বেসড ইনভেস্টিগেশন। এটাতে কোনো রেডিয়েশন ইনভলভড হয় না, ইজিলি অ্যাভেলেবেল, ইনস্টল করাও খুব সুবিধাজনক। সেই কারণে আল্ট্রাসাউন্ডটা আমরা এত বেশি আমরা দেখতে পাই। আচ্ছা আচ্ছা, এর সাথে আরও একটা ওয়ার্ড আমরা খুব শুনতে পাই, সেটা হচ্ছে ইসিজি। আচ্ছা, ইসিজিটা যেটা হচ্ছে, ইসিজিটা হচ্ছে আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হয়, আচ্ছা, সেখানে হার্টের লিড লাগিয়ে সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা মাপা হয়। সেটা আমাদের একটা স্ট্রিপের পেপারের ওপর আসে, সেটার ওপর বেসড করে এই জিনিসটাকে ডায়াগনোসিস করা হয়। তো এইটা মেনলি যারা কার্ডিওলজিস্ট আছে তাদের পার্ট, তারা এগুলো দেখে। আচ্ছা, তো এখানে আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে হার্টের কোথাও হার্ট অ্যাটাক হয়েছে কিনা, ইনফ্রাকশন হয়েছে কিনা, এবং মাল্টিপল ক্ষেত্রে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এটা কিন্তু কোনো ইমেজ নয়। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, এটা একটা গ্রাফ। ইয়েস স্যার, একটা গ্রাফ। তো গ্রাফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে ডিনোট করছে, সেই ডিনোটটা আমাদের একটা ছবি হিসাবে আসছে, গ্রাফ হিসাবে, সেখান থেকে এটা ইন্টারপ্রিটেট করা হয়। এটা আচ্ছা, এটা রেডিওলজির পার্ট নয়, আচ্ছা আচ্ছা, বা ইমেজিংয়ের পার্ট নয়। দিস আর ডিফারেন্ট ইলেকট্রোফিজিওলজিক্যাল ইনভেস্টিগেশন। সেটা অন্য পার্টে চলে গেল। অন্য পার্ট মানে সবই মেডিকেলের পার্ট, বাট এটা একটা ব্রাঞ্চ, আলাদা সেগমেন্ট থাকছে। তো রেডিওলজিস্ট, এই কথাটা আমরা এত উচ্চারণ করিনি, যে টপিক আমরা কথা বলছিলাম। আপনি নিজে একজন রেডিওলজিস্ট, এই জার্নিতে বা এই জার্নিটাকে যদি শুরু করতে চায়, বা আপনার যদি জার্নিটা একটু শেয়ার করেন সবার সাথে, আমার মনে হয় অনেকের যারা অ্যাটলিস্ট এই নিয়ে পড়াশোনা করছে তাদের মনেও কিছু ধারণা যদি থাকে যে কীভাবে কী করতে হবে, তাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়। দেখুন, রেডিওলজি হচ্ছে মেডিকেল ফিল্ডে একটা স্পেশালাইজড ব্রাঞ্চ। আচ্ছা, তো বেসিক জিনিস হচ্ছে রেডিওলজিস্ট হতে গেলে প্রথমে আপনাকে এমবিবিএস কমপ্লিট করতে হবে। আচ্ছা, এমবিবিএস ইজ আ মাস্ট। আচ্ছা, এমবিবিএস আপনি কমপ্লিট করার পর আপনি এক্সামিনেশন দেবেন। এমডিএমএস এক্সামিনেশন হতে পারে, বা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন থেকে, যেটা দিল্লি থেকে কন্ডাক্ট হয়, ডিএনবি বলা হয়, আমার ডিএনবি করা আছে। তো সেটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এক্সাম হয়, সেখানে দিতে পারেন, এবং সেখানে আপনি যখন পরীক্ষায় চান্স পাবেন, তারপর সেই র্যাঙ্ক হচ্ছে, মানে ওই পরীক্ষাটা আমি রেডিওলজির জন্যই দিচ্ছি সেটা নয়, এমনি এমডিএমএসের জেনারেল পরীক্ষা হতে পারে, আবার ডিএনবির পরীক্ষা, তারপরে আমরা কাউন্সিলিং, আপনি ধরুন রেডিওলজি পেলেন, সার্জারি পেলেন, মেডিসিন পেলেন, সেরকম একটা হয়। আর একটা হয় সেকেন্ডারি ডিএনবি। সেকেন্ডারি ডিএনবি হচ্ছে আপনি কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে যদি ধরুন ডিপ্লোমা ইন রেডিওলজি করলেন, তাহলে আপনি ডাইরেক্ট রেডিওলজিতে ডিএনবি করতে পারেন। তার জন্য পরীক্ষা দিয়ে সেটা কোয়ালিফাই করার পর রেডিওলজি হয়। এটা গেল রেডিওলজিতে, যেমন আমাদের সার্জারি, মেডিসিন, এমডি, তেমনি রেডিওলজি একটা এমডি সাবজেক্ট হিসাবে এটা করে। সুতরাং আপনাকে প্রথমে এমবিবিএস ইজ আ মাস্ট, and then go for examination and go do it. আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই, রেডিওলজিস্টের একদম সহজ ভাষা যদি বলা হয়, কারণ দেখুন মেডিকেলটা আমরা অনেকেই জানি না। না, এটা প্রশ্নটা আমাকে অনেকেই করে যে রেডিওলজিস্ট তার মানে আমি ক্যান্সারের ডাক্তার। ওইটাই বলতে চাই যে বিষয়টা কি, ক্যান্সারের ডাক্তারও রেডিওর একটা টপ সাবজেক্ট আছে, সেটা হয় রেডিও থেরাপি। আচ্ছা, তো রেডিওলজিস্ট এই কথাটা, বা আমাদের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা হচ্ছে রেডিও ডায়াগনোসিস। আচ্ছা, তো রেডিও ডায়াগনোসিসটা কি? রেডিও ডায়াগনোসিস হচ্ছে রেডিও ডায়াগনোসিস। এবার দেখুন, প্রথমে আপনাকে বললাম আমি একটা রেডিয়েশন হয়। তো আমাদের রেডিওলজিক্যাল ফিল্ডে সবচেয়ে প্রথম যে ইনভেস্টিগেশনটা এসেছিল সেটা হচ্ছে এক্স রে। তো এক্স রেতে রেডিয়েশন ইনভলভড, রেডিয়েশন ইনভলভ বলে সেখান থেকে আস্তে আস্তে রেডিও ডায়াগনোসিস। আমাদের মেন পার্টটার কাজ হচ্ছে যে ডায়াগনোসিস করা মানে আপনি ধরুন আপনার শরীরের কিছু একটা, ধরুন পেটে ব্যথা করছে, তো আপনি তো একটা ডাক্তারবাবুর কাছে যাবেন, কিন্তু এই পেটে ব্যথাটা কেন হচ্ছে, ডাক্তারবাবুরা হয়তো ক্লিনিক্যালি হাত দিয়ে বুঝতে পারলো, হয়তো এটা অ্যাপেন্ডিসাইটিস মনে হচ্ছে, বা হয়তো এখানে লাগছে, পিঠে ব্যথা হচ্ছে, গলব্লাডারে স্টোন হতে পারে, বা গ্যাস্ট্রাইটিস হতে পারে, বা হতে পারে হয়তো প্যানক্রিয়াটাইটিস হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে, মাল্টিপল রিজন। শুধু এটা পেট নিয়ে নয়, ব্রেনেও কিছু হতে পারে, হার্টেও কিছু হতে পারে, লাঙেও কিছু। তো এইটা এক্স্যাক্টলি কী রোগ আছে সেইটার আমরা ডায়াগনোসিস করে ডাক্তারবাবুদেরকে বলি। এবার অনেক ক্ষেত্রে যেমন টিউমার, আমরা টিউমারটা কতটা আছে, সেই টিউমারটা শরীরে কোথাও ছড়িয়েছে কি না, বা টিউমারটা কতটা
অপারেশন করলে কতটা কাটতে হবে বা কোন দিকে অ্যাপ্রোচ করা যেতে পারে, এই পুরো প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং সেটা আমরা করি। মানে আপনি একটা জিনিস, মানে এখানে আমাদের দরকার হয় অনেক ক্ষেত্রে প্যাথোলজিস্ট হেল্প দরকার। আচ্ছা, কারণ প্যাথোলজিস্টের ক্ষেত্রে কী হয়, শুধু তো আর ওরকম না, ব্লাড টেস্ট করে, এবং অনেক ক্ষেত্রে যে টিউমারটা এক্স্যাক্টলি কী টিউমার সেটা কিন্তু প্যাথোলজিক্যাল ডায়াগনোসিসেই ফাইনাল ডায়াগনোসিস আসবে যে এটা ক্যান্সার বটে না বিনাইন বটে। আমরা রেডিওলজিক্যালি সাসপেক্ট করি যে এটা হতে পারে। মেন জিনিস যেটা হচ্ছে যে এক্স্যাক্টলি আমাদের রোগটা কী হয়েছে সেই ডায়াগনোসিসটা আমাদের কাজ। মানে আপনি ধরুন এখানে আমার সাথে ইন্টারভিউ নিচ্ছেন, কিন্তু আপনার এখানে অনেক কজন ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু মেন কাজটা করছে। একদমই তাই। তো জাস্ট লাইক দ্যাট। এখন মানুষ অনেক কনসাস হয়েছে, এখন মানুষ অনেক ক্ষেত্রে নিজে থেকেই আমি দেখেছি যে কিছু হলে ডাইরেক্ট চলে আসে যে স্যার পেটে ছবি আছে একটা করে দিন, কি হয়েছে দেখে নিই। তো যেহেতু রেডিওলজিস্ট সংখ্যায় খুব কম, সিটও খুব কম, সেই কারণে দেখাও খুব কম যায়, সেই কারণে লোকজনের মধ্যে ওই ধারণাটা তৈরি হয়নি। ইউকের বা বড় বড় ইউএসএতে ইউনিভার্সিটিগুলোতে সেখানে যখন ইমার্জেন্সিতে পেশেন্ট যায়, পেশেন্ট ইমার্জেন্সি থেকে ফার্স্ট যায় রেডিওলজি ডিপার্টমেন্টে, তারা ডিসিশন নেয় যে সিটি স্ক্যান করতে হবে পেশেন্টের, না এমআরআই করতে হবে, না আল্ট্রা, কারণ এই পার্টটা আমি সবচেয়ে ভালো বুঝি কোন রুটে যাবে। তারপরে ফুল ডায়াগনোসিস হয়ে গেল, দেন উই সেন্ড টু দ্য ক্লিনিশিয়ান দ্য পেশেন্ট। যেটা ডায়াগনোসিস হয়ে গেছে, নাও সেন্ড দ্য পেশেন্ট টু আইদার অর্থোপেডিক্স অর টু সেন্ড টু কার্ডিওলজিস্ট অর সেন্ড টু জেনারেল মেডিসিন অর ইউ নিড আ টিম। ফর এক্সাম্পল, সাপোজ আ পেশেন্ট উইথ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হ্যাভিং আ হেড ইঞ্জুরি, সরি ইংলিশে বলে ফেললাম, তো সেক্ষেত্রে ধরুন তার ব্রেনে হেমারেজ যদি হয়, তাহলে আমার একটা নিউরোসার্জন লাগবে। ঘাড়ে ধরুন কিছু ফ্র্যাকচার হয়েছে, সেক্ষেত্রে নিউরোসার্জারি করতে পারে, আবার ধরুন হাত পাত ফ্র্যাকচার হয়েছে, তার অর্থোপেডিক্স লাগবে, তার সঙ্গে অবশ্যই একজন ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট যিনি করছেন তার। তো আমাদের রেডিও ডায়াগনোসিসের কাজ হচ্ছে যে আপনার এক্স্যাক্টলি কী রোগটা হয়েছে সেইটা ডাক্তারবাবুকে ডায়াগনোসিস করে বলা যে এইটা হয়েছে, এবং আমাদের রেডিওলজিক্যালি আমরা এতটা ডায়াগনোসিস করতে পারছি, এবং এইটা পুরোপুরি ডায়াগনোসিস করার জন্য আইদার আপনি প্যাথোলজিতে এফএনএসি বা বায়োপসি করান বা এই টেস্টটা করান, তাহলে আরেকটু আমরা। সো প্ল্যানিং অ্যান্ড গাইডিং যেটা দরকার সেইটা হচ্ছে আমাদের রেডিও ডায়াগনোসিসের কাজ। তো রেডিও মানে হচ্ছে রেডিয়েশন থেকে এসছে, আর ডায়াগনোসিস মানে হচ্ছে ডায়াগনোসিস, তো দুটো কম্বিনেশন হচ্ছে রেডিও ডায়াগনোসিস। এবার এইটাকে নর্মাল টার্মে আমরা ওই পেটের ছবি ডাক্তারবাবু হিসাবে দাঁড়িয়ে গেছে, যেমন অ্যানাস্থেসিসটা অজ্ঞান ডাক্তারবাবু হিসাবে দাঁড়িয়ে গেছে, তো এই আর কি। পেটের ছবি, তো পেটের ছবি থেকে একটা খুব ভালো কথা, মানে একটা টপিক আমার যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে ফ্যাটি লিভার আছে, কিডনিতে স্টোন আছে, এই বিষয়গুলো আপনারা কীভাবে ফলো আপ করেন? মানে যেহেতু পেটের ছবির ডাক্তার হিসাবেই পরিচিত হয় রেডিওলজি বেসিক্যালি, যদি আমরা বলি, তো সেই ক্ষেত্রে রং ইন দ্যাট মানুষ যেভাবে বুঝবে, তো যদি সাধারণ মানুষের সাথে বুঝতে হয় যে আপনারা আপনাদের ভূমিকাটা সেখানে কোথায়, এবং সেখানে আপনারা ডাক্তারকে কতটা সাহায্য করেন, মানে যিনি প্রেসক্রাইব করছেন তাকে কতটা সাহায্য করেন। এবার একটা পেশেন্ট পেটের ছবি নিয়ে এলো, ধরুন ডাক্তারবাবু সাসপেক্ট হচ্ছে গলব্লাডারে স্টোন আছে কিনা। এবার আমি দেখলাম গলব্লাডারে, আমি আল্ট্রাসাউন্ড করলে গলব্লাডারে স্টোনটা দেখা যায়, ঠিক আছে, ওই একটু আগে বোঝালাম যে রিফ্লেক্ট করবে গলব্লাডার স্টোন। এবার গলব্লাডারে কী হচ্ছে, প্রথমে হচ্ছে লিভার থাকে, লিভার থেকে বাইল, তারপর গলব্লাডার, সেখান থেকে সিবিডি থাকে। এবার অনেক ক্ষেত্রে কী হয়, গলব্লাডারে ছোটো ছোটো স্টোন নিচে সিবিডিতে আটকে যেতে পারে। তো সিবিডির যে লোয়ার পার্টটা থাকে ওটা অনেক সময় আল্ট্রাসাউন্ডে আসে না। কেন আসে না? কারণ এই যদি আমার নিজের পেট দিয়ে দেখায়, এটা যদি গলব্লাডার থাকে, এখান থেকে সিবিডি নামবে, এখানে স্টমাক আছে, স্টমাকে থাকবে এয়ার, আমি আল্ট্রাসাউন্ডের প্রোবটা বসাচ্ছি এখানে, ওই যে আমি বললাম যে সাউন্ড ওয়েভ, তাহলে দুটো ডেনসিটি ডিফারেন্স হয়ে যাচ্ছে, একটা এয়ার একটা, তারপরে ওখানে ভালোভাবে কম্পিউটার ডিটেক্ট করতে পারবে না। তো লোয়ার এন্ড অফ সিবিডিতেও যদি কোনো স্টোন থাকে, তখন সেটা আল্ট্রাসাউন্ডের ডায়াগনোসিস হয়। তখন আমরা সাজেস্ট করি পেশেন্টের একটা এমআরআই করাও, সেই ইনভেস্টিগেশনটাকে বলা হয় এমআরসিপি। আচ্ছা, মানে প্রত্যেকটা টার্ম আলাদা থাকে। হ্যাঁ, না, এবং সেটা আমি গাইড করে দিলাম। এবার কোনো পেশেন্টের ধরুন কিডনিতে স্টোন, খুব ছোট্ট কিডনি স্টোন, আল্ট্রাসাউন্ডের ডিটেকশন রেট খুব একটা ভালো নয়, ওই 3 মিলিমিটার 4 মিলিমিটার। এখন এইগুলো নিয়ে লোকের বেশি মাথা ব্যথা, কিন্তু এইগুলো ন্যাচারালি জল খেলে মেজরিটি টাইম বেরিয়ে যায়। স্টোনটা বেরোনোর সময় আটকে গেলে খুব ব্যথা হয়, ইউরেটারের স্টোন আছে কিনা দেখার জন্য। তো মোটামুটি দেখা গেছে 8 মিলিমিটারের কম স্টোন নিজে থেকেই মেজরিটি বেরিয়ে যায়। তো ওই কিডনি স্টোন, এবার কিডনি স্টোন ডিটেক্ট করার জন্য সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যান। আচ্ছা, তেমনি আমার জন্য প্যানক্রিয়াটাইটিস আছে, প্যানক্রিয়াটাইটিস আমার এমআরআই ভালো আসে না, আল্ট্রাসাউন্ডেও ভালো আসে না, ওটা সিটি স্ক্যানে ভালো। তার আলাদা প্রত্যেকটা ডিজিজের আলাদা পার্ট থাকে, আলাদা পার্ট থাকে, সেই ওয়াইজ ডায়াগনোসিস করে। এমনি ন্যাচারালকে এখানকার ডাক্তারবাবুগুলো ধরুন আমাকে আল্ট্রাসাউন্ডে পাঠালো, তখন আমরা নিচে লিখে দিই যে সাজেস্টেড সিটি স্ক্যান, দেন ডাক্তারবাবু ওটাকে আবার সেন্ড করলো। তো মোদ্দা কথা যেটা হচ্ছে যে আপনার এক্স্যাক্টলি কী রোগ হয়েছে সেটাকে খুঁজে বার করা, সেটা আমাদের কাজ, এবং সেটাই
একটা ওয়ান অফ দ্য মেন পার্ট, যে আমার এক্স্যাক্টলি কী হয়েছে সেটা যদি আমি না ডায়াগনোসিস করতে পারি তাহলে মেডিসিন। আপনি তো খুঁজে দিলেন যে কি হয়েছে, এবার পেটের ছবি রিগার্ডিং আমি আরও একটা প্রশ্ন আপনাকে করতে চাইছি, সেটা হচ্ছে প্রেগনেন্সি মহিলার ক্ষেত্রে। কারণ যদি আমরা পেটের ছবি দেখি, বা আপনি যেটা বললেন যে মেন ডিজিজ বা শরীরের ভেতরে কী আছে সেটা আপনি বার করে দেবেন খুঁজে, ভালো আছে না খারাপ আছে, কোথায় কী ট্রিটমেন্ট করতে হবে তার একটা সাজেশন আপনি ডাক্তারকে করবেন। সেই ক্ষেত্রে প্রেগনেন্সি একটা বড় ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ ভেতরে অলরেডি একজন বেবি থাকে যাকে ট্র্যাক করতে হয়। আপনাদের ক্ষেত্রে সেই ভূমিকাটা কী থাকে? এখন প্রেগনেন্সির এই যে এখন না মেডিকেল সায়েন্স এতটা ইমপ্রুভ হয়ে গেছে, এক একটা পার্ট এক একটা সাবজেক্ট হয়ে গেছে। যেমন এখন প্রেগনেন্সিটা ফিটাল মেডিসিন হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, তো প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা প্রেগনেন্সিতে তাহলে দেখুন প্রেগনেন্সিতে আমরা কি রেডিয়েশন ইউজ করতে পারি? আমি মধ্যে একটু আপনাকে আটকাচ্ছি, আমি এর সাথে আর একটা জিনিস জানতে চাই যেটা আপনি একসাথেই আমি চাইবো আপনি বলুন, সেটা হচ্ছে আগে প্রেগনেন্সিতে যে হারে মানুষের অসুবিধা হতো, সমস্যা হতো, তার থেকে এখন অনেক বেশি কম হয়। এর টেকনোলজিটাও যে গ্রোথ হচ্ছে সেটাও যদি একটু ওর সাথে শেয়ার করেন। বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রেগনেন্সির ক্ষেত্রে কি হচ্ছে, যে আগে কি হতো, আমরা যখন ডেলিভারি হয়েছিল মাদের আমাদের, তখন কি আমাদের থোড়ায় ছবি হয়েছিল না? আমাদের ছবি তখন তো ছিলই না, তখন দাইমা ছিল। তো সময়ের সাথে সাথে যখন চেঞ্জ হয়েছে, মেডিকেল সায়েন্সের মেন এমটাকে আমাদের সাধারণ লোকের মাথায় রাখতে হবে। মেডিকেলের সায়েন্সের মেন এম হচ্ছে যে আমরা যতটা পারবো একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করব, যতটা পারা যায়। হাতে পুরোপুরি নেই, কারণ এই যে আমি আপনাকে বলছি যে শরীরে এই হবে আমি ডায়াগনোসিস করতে পারবো, কিন্তু সেখানে মাঝখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেশিন। মেশিন যদি ফল্ট করে তাহলে সে আমাকে ভুল ডেটা দেখাবে, ভুল ডেটা দেখালে ইন্টারপ্রিটেশনও ভুল হবে, পুরো ভুল হয়ে যাবে। তো এই প্রেগনেন্সির ক্ষেত্রে কি হয়, প্রেগনেন্সির ক্ষেত্রে বাচ্চাটা যখন আস্তে আস্তে গ্রো হচ্ছে তখন সেই ওয়াইজ অনেক কটা ছবি করা যায়। মোটামুটিভাবে প্রেগনেন্সিতে যে ছবি কটা করা উচিত সেটা হচ্ছে যখনই প্রেগনেন্সি কনফার্ম হলো, যে ইউরিন টেস্টে পজিটিভ হলো পিরিয়ড মিস করার পর, তো তখন একটা আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত যে ওই প্রেগনেন্সিটা ইউটেরাসের ভেতরেই আছে নাকি বাইরে একটোপিক হয়ে গেছে। আচ্ছা, কিন্তু অনেক ক্ষেত্রে খুব আর্লি স্টেজে একটোপিক প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ডেও আসবে না, ওটা লিমিটেশন। কিন্তু অনেক ক্ষেত্রে ওটা রাপচার হওয়ার পর তবে পজিটিভ আসে, তখন চারিদিকে ব্লাড হয়ে যায়, তখন একটা ক্লট মতো হয়, তখন সেটা ধরা পড়ে। কারণ কি হচ্ছে, আমি কোনো জিনিস যখন দেখছি সেইটা দেখার একটা লিমিট আছে। ফর এক্সাম্পল, আমি এখানে মাইক্রো অর্গানিজম দেখতে পাবো না মাইক্রোস্কোপ ইউজ না করলে, তেমনি আল্ট্রাসাউন্ড মেশিনের একটা লিমিট আছে, তার বাইরে ছোট হলে সে দেখতে পাবে না। আচ্ছা, তো আর্লি স্টেজে একটা প্রেগনেন্সি ছবিতে যেটা করা উচিত সেটা হচ্ছে যে প্রেগনেন্সিটা এসছে সেটা ইউট্রাসের ভেতরে আছে কিনা থাকে, তার সঙ্গে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইউট্রাসে কোনো টিউমার আছে কিনা, বা পাশে ওভারিতে টিউমার আছে কিনা। সার্ভিক্স বলে ইউট্রাসে একটা পার্ট হয় যেটা দিয়ে নর্মাল ডেলিভারিতে বাচ্চাটা ডেলিভারি হয়, তো সেটা লেন্থ কত, সেটার লেন্থ যদি অনেক সময় ছোটো হয় তাহলে অনেক ক্ষেত্রে আর্লি অ্যাবর্শনের একটা চান্সেস থাকে। বা ওই যে স্যাকটা হয়েছে, স্যাকের চারিদিকে যে মায়ের বডির রিয়াকশনটা, যেটা কোরিওডেসিডুয়াল রিয়াকশন বলা হয়, সেটা ঠিকঠাক আছে কিনা, এবং হার্টবিট এসছে কিনা। যদি হার্টবিট না আসে তাহলে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর একবার করে দেখা হয়। এটা যখন করা হলো তারপর মোটামুটি 11 থেকে 12 উইকের মাঝে একটা এনটি স্ক্যান করা হয়, এটাকে বলে নিউকাল ট্রান্সলুসিং। মানে এই যে আমাদের ঘাড় আছে, বাচ্চার যে ঘাড়টা হবে তার নিচে একটা থিন ফ্লুইড থাকে, ওটা মেপে দেখা হয় যেটা বেশি আছে কিনা, এবং তার সাথে কিছু ব্লাড টেস্ট আছে, একসাথে কম্বিনেশন করা হয়। তো ওটা করে দেখা হয় যে বাচ্চাটা অনেক সময় আমরা দেখেছি না যে একটু অ্যাবনর্মাল বাচ্চা বা কিছু ডাউন সিনড্রোম, তো ওইগুলো অ্যানোপ্লয়েড স্ক্রিনটা ওইখানে অনেকটা করা যায়। এবার কেউ যদি ওটা মিসও করে তাহলে কোয়াড্রিপল টেস্ট আছে, সেটাও করা যায় 16 উইকের, 22 উইক অ্যাপ্রক্স ডিপেন্ডিং অন সিচুয়েশন, ওটা করা হয়ে গেলো। তারপর 18 উইকের মাথায় আমাদের 18 থেকে 22 উইকের মাথায় যে স্ক্যানটা করা হয় সেটা বলা হয় অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যান কী হয়, তখন বাচ্চাটা মোটামুটি পুরোটা ডেভেলপ করে যায়, 4টে হাত পা আছে কিনা, মাথা আছে কিনা, শরীরে কোনো ডিফেক্ট আছে কিনা, মোটামুটি 70-80% কিন্তু ডায়াগনোসিস ওই সময় করা হয়। এবার এইখানে মানুষের একটা কনফিউশন আছে, আমার তো অ্যানোমালি স্ক্যান নর্মাল ছিল, তাহলে বাচ্চা যখন বেরোলে এটা অ্যাবনর্মাল হলো কেন, এটা কনফিউশন আছে। ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা হচ্ছে আমাদের সঙ্গেই আমি যখন কাজ করতাম নর্মাল সব স্ক্যান নর্মাল, লাস্ট স্ক্যানটা যখন আমি করছি তখন দেখছি বাচ্চার পায়ের থাইয়ের লেন্থটা ছোট। কি ডাউট হলো, আমি তো দেখলাম, দিয়ে তারপর গাইনোকোলজিস্টকে বলা হলো, তো বাচ্চাটা আলটিমেটলি ডাউন সিনড্রোম বেরোলো ডেলিভারি হওয়ার পর, কিন্তু এটা কোনো পরীক্ষাতেই ডিটেক্টে আসেনি, সব পরীক্ষা করা হয়েছিল। তার মানে কি 100% সব জিনিস হবে না, তার মানে কি আমি পরীক্ষাটা করাবো না? না, অবশ্যই করাবেন। কেন হচ্ছে, কারণ যখন পরীক্ষাটা করলে আমি তো অনেকটা দেখতে পাচ্ছি। যেমন একটা জিনিস হয় ডায়াফ্রামেটিক হার্নিয়া বলে একটা কন্ডিশন হয়, সেই ডায়াফ্রামেটিক হার্নিয়াটা কি, এই যে আমাদের ডায়াফ্রাম আছে, ওপরের লাং, পেট, তো পেটের অ্যাবডোমিনাল প্রেশার যদি বাড়ে তখন ডায়াফ্রামটা উপরের দিকে উঠে লাঙে ঢুকে যায়, এটাকে ডায়াফ্রামেটিক হার্নিয়া বলে। তো 18 উইকে যদি আমি অ্যানোমালি স্ক্যান করি অনেক সময় ওটা নর্মাল থাকবে, অ্যাবডোমিনাল প্রেশারটা 24 উইকের পর থেকে বাচ্চার বাড়তে থাকে, তখন যদি হয় তাহলে 28 উইকে ডায়াফ্রামেটিক হার্নিয়া আসবে, তো সেটা কিন্তু অ্যানোমালি স্ক্যানে আসবে না।
তেমনি অ্যানোমালি স্ক্যানে আরও অনেক যেমন আমাদের অ্যানোমালি স্ক্যান যেটা আছে সেখানে বাচ্চার যেটা গাইডলাইন আছে বাচ্চার এই পর্যন্ত দেখা হয়, মানে হাতের কবজি পর্যন্ত, আঙুল কাউন্ট করা ওখানে হয় না। আচ্ছা, আমরা দেখি যতটা পারি। অনেক বাচ্চা হলো আমার তো 5টা আঙুল লেগেছিল, ডাক্তার 6টা আঙুল হলো। বাচ্চার অ্যানোমালি স্ক্যান করার সময় কানের এইটা দেখা হয় না, অ্যানোমালি স্ক্যানে স্কিন বোঝা যায় না। আচ্ছা, কি বোঝা যায় বাট ওগুলো আমাদের গাইডলাইনে নেই। কেন গাইডলাইনে নেই? কারণ ওগুলো ফলস পজিটিভ হওয়ার চান্সেস বেশি। এটা গেল অ্যানোমালি স্ক্যান। তো অ্যানোমালি স্ক্যানে কি তার মানে নেগেটিভ নয়, অ্যানোমালি স্ক্যানে কিন্তু আমরা অনেক কিছু ধরতে পারছি। কোনো বাচ্চার একটা পেছনে হার্নিয়া আছে, বড় হার্নিয়া আছে, বা ব্রেনে কোনো ডিফেক্ট আছে, তো সেই বাচ্চাগুলো 20 উইকের ভেতরে যাতে অ্যাবর্ট করতে, নিয়ে যাতে একটা পিসিপি এখানে রুল আছে যে 20-22 উইকের ভেতরে অ্যাবর্শন করাতে হয়, গভর্নমেন্টের নিয়ম, সেইখানে ওই উইকে ওটা করা হয়। এরপরে কি হচ্ছে, তখন বাচ্চার হাতটা ছোট থাকে, এবার বাচ্চার হাতটা একটু বড় হবে, বাচ্চাটা তখন 24 উইকে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। এই ফিটাল ইকোকার্ডিওগ্রাফি টপিকটা আমি একটু পরে বলছি এলাবোরেটভাবে, কারণ এটা খুবই একটু এইটুকু হার্ট, সেটাকে কিভাবে আমরা ছবি করি সেটা টপিকটা পরে আসছি। তো হার্টটাকে দেখা হলো, তারপর মোটামুটি 32 উইকে একটা গ্রোথ স্ক্যান করা হয়। তো গ্রোথ স্ক্যানে কি দেখা হয় যে বাচ্চাটা 32 উইক মানে 8 মাস হয়ে গেল, কতটা ঠিকঠাক বেড়েছে কিনা বা ওজনটা ঠিক, তখন তারপরে একটা ডপলার স্ক্যান করা হয়, ডপলার স্টাডি, প্রেগনেন্সি ডপলার। সেক্ষেত্রে লাস্ট দেখে নেওয়া হয় যে মায়ের থেকে শরীরে বাচ্চাটা ঠিকঠাক ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে ডাক্তারবাবু একটা ডেলিভারি টাইমিং ঠিক করেন এবং সেই মতো। তো প্রথম দিকে তাহলে স্ক্যান কতগুলো হলো প্রেগনেন্সিতে? প্রথমে প্রেগনেন্সি আসা পজিটিভ মাত্র একটা স্ক্যান, সেটা যদি পজিটিভ আমরা হার্টবিট পেয়ে গেলাম। আপনি এই যে স্ক্যানের কথা বলেন, তাতে কি কোনো এফেক্ট হয় না? এগুলো সেরকমভাবে বড় লিটারেচারে সেরকম কিছু নেই। হ্যাঁ, এবার যেটা বলছি, হ্যাঁ, তো লিটারেচারে সেরকম স্ক্যানের ইফেক্ট নেই, সেরকম কিছু নেই। কারণ যেটা ধরো সাউন্ড ওয়েভ, এবার যদি আজ থেকে 10 বছর পর কিছু বেরোয় তাহলে তখন আবার ইন্টারভিউ, কারণ হচ্ছে আমি তো ধরুন যেটা লিটারেচার বলছে সেটাই ফলো করতে হবে। একদমই তাই। তো মোটামুটিভাবে তো স্ক্যান প্রেগনেন্সিতে যে কটা দাঁড়ালো, প্রেগনেন্সি আসা মাত্র একটা করা হলো, হার্টবিট যদি পেয়ে গেলাম বাচ্চার ভালো কথা, নাহলে 2-3 সপ্তাহ পরে একটা, তারপর একটা এনটি স্ক্যান 11-12 উইক, তারপর 18 থেকে 22 উইক একটা অ্যানোমালি, 24 উইকে আপনি করলেন ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, 30 থেকে 32 উইকে গেলেন গ্রোথ স্ক্যান, তারপর 34 অ্যারাউন্ড উইক আপনার একটা প্রেগনেন্সি ডপলার, তারপর ডাক্তারবাবু এবার যদি ডেলিভারির ক্ষেত্রে অনেক ডাক্তারবাবুকে ডেলিভারির আগে একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নেয় যে কিছু আছে না, কারণ ততদিনে প্লাসেন্টাটা নিচের দিকে আছে কিনা, ক্রস চেকটা করে নেয় যেসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমভাবে জিনিসগুলোকে দাঁড় করানো হয় আর কি প্রেগনেন্সির ক্ষেত্রে। এর বাইরেও প্রেগনেন্সিতে অনেক ছবি হয়। এই একটু আগে আমি যখন টপিকটাই শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম ফিটাল মেডিসিন। তো কি হয়, ধরুন আমি 11 উইকে একটা বাচ্চার করলাম, তার এনটি স্ক্যানটা বেশি আছে, নিউকলসেন, তো আমাকে তো ডায়াগনোসিস করতে হবে যে ওই এনটিটা ঠিক আছে মানে যে ওর ডাউন সিনড্রোম হবে তা তো নয়, নাও হতে পারে, একদম সেটা পজিটিভ হবে কি, তখন আমরা আরও ব্লাডে কিছু টেস্ট করে দেখি, তারপর সেখানেও যদি পজিটিভ না হতে পারে তখন অ্যামনিওসিনথেসিস করা। অ্যামনিওসিনথেসিসটা কি, যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে একটা বড় নিডিল দিয়ে মায়ের পেটের ভেতরে যে বাচ্চার জল থাকে সেই জলটাকে ফুটিয়ে আমরা বার করে নিই, বার করে নিই সেইটাকে টেস্ট করে সেলটাকে টেস্ট করে নিই জেনেটিক। এবার যদি বাচ্চার কোনো ডিফেক্ট থাকে হার্টে বা অ্যাবডোমেনে কোনো ডিফেক্ট থাকে, অনেক ক্ষেত্রে স্পাইনে কি হয় বাচ্চাদের এই মেনিঙ্গোমাইলোসিল হয় পিঠের দিকে, মানে তো এখন ইন্ডিয়াতে বেশ কিছু জায়গাতে মায়ের পেটের ভেতরে বাচ্চা থাকাকালীনও সার্জারি হচ্ছে। হ্যাঁ, সেটা বেশ কিছু জায়গাতে হচ্ছে, যেমন ধরুন সাউথের কিছু জায়গাতে হচ্ছে, দিল্লির কিছু জায়গাতে হচ্ছে, বাট খুব লিমিটেড, এবং এটা কিন্তু খুব হাই রিস্ক, যে আদৌ কী হবে খুব মুশকিল, এবং সত্যি কথা বলতে খুব কস্টলিও বটে, সুতরাং আমাদের মতো লোকজনের পক্ষেও অ্যাফোর্ড করাও খুব মুশকিল। বাট এটা গুড নিউজ যে হচ্ছে, টেকনোলজি বা সায়েন্স অনেক এগিয়েছে। হ্যাঁ, এবার ইন্ডিয়াতে মেন প্রবলেম হয়ে যায় কস্টের ব্যাপারটাতে, তো হচ্ছে, তো সেটা হচ্ছে এটাকে গল্প গেল। এবার প্রেগনেন্সিতে আরও যেটা গল্প হচ্ছে যে শুধু প্রেগনেন্সি রেটে বললাম, একটু টপিক আমি ঢুকেও যাই, অনেক ক্ষেত্রে ইনফার্টিলিটি একটা প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ওভারিতে কতগুলো সিস্ট আছে কিনা, পিসিওডি খুব কমন হয়ে গেছে পলিসিতে। তো এইভাবে পুরো জিনিসটাকে দাঁড়াবে। সো ফিটাল মেডিসিন নাও ইট ইজ আ ভাস্ট ফিল্ড। আমাদের মানে পুরো রেডিওলজির বইটাই এত মোটা ফিটাল মানে প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ডে, জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, আপনি যে টপিকটার মধ্যে বললেন যেটা বড় করে বলো, বাচ্চার হার্টের স্ক্যান পর্যন্ত হচ্ছে, হ্যাঁ এই বিষয়টা কীরকম, মানে এবার হ্যাঁ বাচ্চার হার্টে এটাকে বলা হয় ফিটাল ইকোকার্ডিওগ্রাফি বলা হচ্ছে। তো ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করার জন্যেই আমাকে আরেকটু ভেতরে ঢুকতে হবে, সেটা হচ্ছে যে প্রথমে একটা জিনিস বললাম যে মাঝখানে যে আমি দেখছি একটা মেশিন যেটা আমাকে দেখাচ্ছে সেটা আমি ইন্টারপ্রিটেট করছি, তো মেশিনও, তো এই ফিটাল ইকো করার জন্য খুব হাই এন্ড আল্ট্রাসাউন্ড মেশিনের দরকার হয়। আচ্ছা,
আল্ট্রাসাউন্ডের মেশিন মোটামুটি 5 লাখ টাকা থেকে শুরু করে মোটামুটিভাবে আপনার প্রায় এখনও পর্যন্ত আমি হাইয়েস্ট যে মেশিনে কাজ করেছি সেই মেশিনটার দাম হচ্ছে 1,75,00,000। এত কস্টলি? জাস্ট এরকম আছে। তো অন অ্যান অ্যাভারেজ আমরা যে মেশিনগুলোতে কাজ করি মোটামুটি কত কস্ট তো সেইগুলো মোটামুটি 80-90 লাখ প্রাইস যদি হাই এন্ড কাজ আপনি করতে চান। বাট রিসেন্ট টাইমসে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যত টেকনোলজি ইম্প্রুভ হবে তত জিনিসের দামটা আস্তে আস্তে কমে। তো নাও এ ডেজ অ্যারাউন্ড 40-50 লাখসেও যে মেশিনগুলো পাওয়া যাচ্ছে তাতেও ভিটেল ইকোকার্ডিওগ্রাফটা করা যাচ্ছে। আচ্ছা, তো সেইখানে আমাদের কি করা যায়? এই মেশিনটা, সেখানে মেশিন যেহেতু এত দাম, সেখানে কস্ট ইফেক্টিভ, সেই কারণে খুব পেরিফেরিতে কোনো লোকের পক্ষে এই মেশিনটাকে অ্যাফোর্ড করাও খুব মুশকিল হয়ে যায়। একমাত্র বড় সেন্টারই এই মেশিনগুলোকে অ্যাফোর্ড করতে পারে। আচ্ছা আচ্ছা বলুন, আপনি বলুন। তো বড় হ্যাঁ সে করি। তো এই ফিটাল ইকোকার্ডিওগ্রাফিটা জিনিসটা যেটা হলো, বাচ্চার হার্ট আছে, এই বাচ্চার হার্টে তো নর্মালি আমরা যেটা জানি যে বাচ্চার হার্টে ফুটো আছে, সাধারণত ওটাই আমি ওইটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম আপনাকে যে বাচ্চার হার্টে ফুটো আছে কি করে ডায়াগনোস। তো হার্টের 4টে চেম্বার আছে, একটা হচ্ছে 4টে চেম্বারের মধ্যে অ্যাট্রিয়ার ভিতরে 2টো কমিউনিকেশন, 2টো ভেন্ট্রিকেল। এবার এই যে হার্টের যে 4টে চেম্বার ঠিকভাবে ডেভেলপড হয়েছে কিনা, ওর মধ্যে কোনো সরু ফুটো আছে কিনা, বা আমি যে একটা কথা কিছুক্ষণ আগে যেটা বললাম, জলের টাঙ্কিটা ভাবুন, টাঙ্ক, সেখান থেকে জল এসে লাং দিয়ে বাইপাস আবার ঢুকছে। তো ওই জলের যে পাইপ ওটা বেরোনো, আমাদের বাড়ি যেমন আমার বাড়ি থেকে একদিকের একটা পাইপ আছে, এইদিকে একটা পাইপ আছে, তো 2টো পাইপ ঠিকঠাকভাবে বেরিয়েছে কিনা। একটা যেটা মানে ব্যাপারটা হচ্ছে হার্টে হচ্ছে ব্লাডটা আসবে, সেটা সার্কুলেশন হবে, সেটা লাং দিয়ে পিউরিফাইড হবে, দিয়ে আবার হার্টে গিয়ে সেটা গোটা শরীর হবে। এটা হচ্ছে নর্মাল। বাচ্চাদের ব্লাড সার্কুলেশনটা উল্টো হয়, কারণ মায়ের শরীর থেকে ঢুকছে। আমাদের ক্ষেত্রে যেটা হবে, বাচ্চাদের ক্ষেত্রে সেটা উল্টো হবে। সেখানে ওখানে একটা ডাকটাস বলে একটা জিনিস থাকে, মানে এখানে একটা অ্যাওর্টা আর পালমোনারি আর্টারি, পালমোনারি যেটা লাঙে ব্লাড সাপ্লাই করছে, আর অ্যাওর্টার মাঝখানে একটা ছোট্ট টিউব থাকে, ওইটা দিয়ে ওটা কমিউনিকেট করে। তো বাচ্চা জন্মার পরে ওটা বন্ধ হয়ে যায়। ওটা যদি পারসিস্ট করে সেটাকে পেটেন্ট ডাকটাস আর্টেরিওসাস বলে। তো ওইটা প্রেজেন্ট থাকবে বাচ্চার ক্ষেত্রে, জাস্ট একটা বোঝানোর জন্য বলছি। তো এবার এর ভেতরে যদি কোনো প্রবলেম থাকে, হার্টে ফুটো থাকে, বা হার্টে কোনো চেম্বার ডেভেলপ হয়েছে কিনা, বা এই ব্লাড ভেসেলগুলো এরটা ওই দিকে ওরটা ওই দিকে হয়ে গেছে কিনা, সেটাকে বলে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস বা গ্রেট ভেসেলস, টিজিএ বলে এটাকে। তো এই লেয়ারগুলোকে আমরা দেখতে পারি। এবার এইখানে একটা ডায়াগনোসিস করা যাবে না, সেটা হচ্ছে ধরুন খুব চুলের মতো একটা থিন ফুটো আছে হার্টে, সেইটা আল্ট্রাসাউন্ডের ডিটেকশনে অনেক ক্ষেত্রে 24 উইকে আসবে না। এবার কি হবে, সেটা দেখা যাবে হয়তো ডেলিভারি করার সময়, তখন তো হার্টটা একটু বড় হয়েছে, তখন ওইদিকে ব্লাডটা ফ্লো শুরু হবে, তখন পজিটিভ আসবে। সেক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি, মেডিকেল সায়েন্সে কিন্তু সব জায়গায় রেস্ট্রিকশন আছে, যে এত দূর পর্যন্ত ডায়াগনোসিস করা যায়, তারপরে কিন্তু করা যাবে না, এটা মানুষকে বুঝতে হবে। তেমনি এএসডি মানে 2টো অ্যাট্রিয়ামের ভেতরে যে ফুটোটা থাকে, ওটা ওপেনই থাকে বাচ্চাদের ক্ষেত্রে। সুতরাং ওখানে যদি জন্মের পরে বন্ধ না হয়েছে, সেটাও একটা হার্টে ফুটো, কিন্তু ওটা কোনোদিনই ডায়াগনোসিস করা যায়, কারণ ওটা বাচ্চা যতদিন থাকবে ততদিন ওপেনই থাকে। তাই এএসডি ফুটোটা কোনোদিন ডায়াগনোসিস হয় না, ইভিএসডিটা হয়। বাট হার্টটার অনেক ডায়াগনোসিস এখন করা যায়। এবার এই ফিটাল ইকোটা খুব টেকনিক্যালি খুব ডিফিকাল্ট, মানে এটা আপনার ধরুন আমারই শিখতে মোটামুটি 6 মাস 1 বছর লেগেছিল, মানে হাত সেট করতে। ইটস ভেরি ডিফিকাল্ট, বাট যা করে করে প্র্যাকটিস করে এখন জিনিসটা হয়ে গেছে। এবং এটার সঙ্গে আরেকটা সমস্যা হচ্ছে যে যখন আমি ছবিটা করব, তখন বাচ্চার পেটটা মায়ের পেটের সামনের দিকে থাকতে হবে, তবে তো আমি বাচ্চার হাতটা দেখতে পারবো। কিন্তু কি হবে, মেজরিটির সময় বাচ্চা উল্টো দিকে ঘুরে থাকবে, পেশেন্টকে বসিয়ে পেশেন্ট হয়রান হয়ে যায়, তখন পেশেন্টকে বলা হয় আবার পরের দিন আসতে। আচ্ছা, যদি ও মুভ করে ভেতরে, ইনফ্যাক্ট এখন হার্টে ফুটো থাকলে সেটাকেও ট্রিট করা হচ্ছে ফিটাল মেডিসিন, ভেতরে মানে মায়ের গর্ভে, মায়ের কোলে থাকা অবস্থা, সেটা করা সম্ভব। কিন্তু সেটা এখানে ওয়েস্ট বেঙ্গলে আপাতত সেরকম কিছু নেই, সেরকম আমি শুনিনি থাকলেও, কিন্তু সাউথের দিকে কিছু হয়েছে, কিছু পেপারসে আমি দেখছিলাম কনফারেন্সে গিয়ে। তো এইটা হচ্ছে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। তো ফিটাল ইকোকার্ডিওগ্রাফি কিন্তু নিয়ার ফিউচারে আরও বাড়বে, এবং তার জন্য মেশিন দরকার, সেই মেশিন অ্যাভেলেবেলটাই দরকার। আমরা যেখানে কাজ করি ধরুন সেখানে এই ধরনের সব কিছু মানে দে আর প্যাকড উইথ দিস কাইন্ড অফ টেকনোলজিস, তো সেইগুলো সেখানে সবই অ্যাভেলেবেল আছে। আচ্ছা স্যার, ক্যান্সার নিয়ে আমরা জাস্ট প্রসঙ্গ তুলেছিলাম, সেখান থেকে মানে এখন যেভাবে ক্যান্সার বাড়ছে, মানে পার্সেন্টেজ আগের থেকে অনেক বেশি বেড়েছে ভারতবর্ষে, সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাজ এ রেডিওলজিস্ট মানে আপনাদের ভূমিকাটা কী থাকে, এবং সেখান থেকে মানে মানুষকে যাদের অলরেডি অনেক বড় না ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ ধরা পড়েছে, এই বিষয়টিকে এটা কি রেডিওলজি ডিসাইড করে নাকি ডাক্তার? সব মিলে অ্যাকশন। আচ্ছা,
প্রথম কথা হচ্ছে, একটা কথা তুমি বলে যে ক্যান্সার বেড়েছে, কারণ দেখুন একটা জিনিস বুঝতে হবে, জনসংখ্যা বেড়েছে, তার সঙ্গে মেডিকেল সায়েন্সের ইমপ্রুভমেন্ট বেড়েছে, 100%। তার ফলে কি হচ্ছে, ডিটেকশনটা বেড়ে গেছে এবং সেটা চোখের সামনে সার্ফেসে আসছে। আচ্ছা। আগেকার দিনে আমাদের মাদের কাছ থেকে গল্প শুনলে একটা শোনা যেত, গ্রামের দিকে একটা কথা হতো, পেঁচো পেয়ে মরে গেছে, বা কি হয়েছিল কেউ জানে না, দুম করে একদিন মারা গেছে। হতে পারে হয়তো তার কিছু ছিল, ডায়াগনোসিস হয়নি। এখন মেডিকেল সায়েন্সের ইমপ্রুভমেন্টের জন্য এবং আমাদের জনসংখ্যাও বাড়ার জন্য ডিটেকশনটা সার্ফেসে আসছে। আচ্ছা। তো এবার ক্যান্সারের ক্ষেত্রে ভূমিকা, যে ক্যান্সার জিনিসটা হচ্ছে, আমরা কি করি, যে কোনো টিউমারকেই প্রথমে ক্যান্সার ভেবে নিই। তো ক্যান্সার জিনিসটা বোঝার আগে বুঝতে হবে যে কোনো টিউমারই ক্যান্সার নয়। টিউমারটা বিনাইন হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে। ম্যালিগনেন্টটাকে আমরা জেনারেল টার্মে ক্যান্সার বলে বলি। এটা শুধু ক্যান্সার হচ্ছে এপিথেলিয়াল সেল থেকে যেটা হবে বলা যায়, তার বাইরে আরও অনেক কিছু ক্ষেত্রেই হয়, বাট বড় টার্মে বোঝার জন্য ক্যান্সারই ধরলাম আমি। সুতরাং একটা টিউমার আছে মানে সেটা ক্যান্সার হয়েছে তা নয় কিন্তু। তো এই ক্যান্সার হয়েছে না হয়নি সেটার ফাইনাল ডায়াগনোসিস কিন্তু বায়োপসিতেই আসবে। আচ্ছা। সেটা প্যাথোলজিস্টরা করে। আচ্ছা। আমরা রেডিওলজির পার্টে কি করি, আমরা রেডিওলজির পার্টে ওই টিউমারটা দেখে সাসপেক্ট করি যেটা ক্যান্সার হতে পারে, আমরা গাইড করি যে এই জায়গা থেকে বায়োপসিটা নিতে হবে, এবং আমরা বায়োপসিটা নিই ওখান থেকে, তারপর ক্যান্সারটা কতটা ছড়িয়েছে, শরীরের কোন কোন অর্গানে ছড়িয়েছে বা কিছু করেছে কিনা, তারপর আমরা ক্যান্সারটা কতটা ভাস্কুলার বা কোনখান থেকে ব্লাড সাপ্লাই নিচ্ছে, ডাক্তারবাবু যদি অপারেশন করার সময় সেটা আদৌ ক্যান্সারটা অপারেশন করা যাবে না যাবে না। আচ্ছা। তো এই সমস্ত কিছু মিলিয়ে বলা হয় স্টেজিং। এবার কিছু ক্ষেত্রে আছে যেগুলো আমরা সিটি স্ক্যান বা এমআরআই স্টেজিং করে দিতে পারি, আর কিছু ক্ষেত্রে ওটার সাথে প্যাথোলজির কিছু স্যাম্পেলস নেওয়া হয়, দুটো মার্কার মিলিয়ে তারপর একটা স্টেজিং করা হয়, সেই মতো আইদার কেমোথেরাপি বা রেডিওথেরাপি প্ল্যান করা হয়। তো ক্যান্সার ইজ আ ভাস্ট টপিক, ক্যান্সার ব্রেন থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত হতে পারে। তো সেইটা সেই মতোভাবে কতটা ছড়িয়েছে, আমার এটা ক্যান্সার মনে হচ্ছে কি না, কীভাবে কোন দিকে কোন ব্লাড ভেসেল ওটাকে সাপ্লাই দিচ্ছে, বা কোন দিক থেকে ক্যান্সারটাকে অ্যাপ্রোচ করলে সুবিধা। এখন তো ইন্টারভেনশন রেডিওলজি বেরিয়েছে, আগে কি ছিল লিভারে আপনার ধরুন টিউমার থাকলো, সেটা কেটেই বার করতে, এখন কি করছে ইন্টারভেনশন রেডিওলজিতে আপনার পায়ে থায়ের কাছে ফিমোনাটে কেটে একটা নল দিয়ে শুরু করে ওখানে গিয়ে ওটাকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করতে পারে, তারপর ওখানে কেমো এমোলাইজেশন করতে পারে, জাস্ট ড্রাগটাকে ওইখানে গিয়ে সাপ্লাই করে দিচ্ছে। আচ্ছা। এই যে আমরা কেমোথেরাপির যে সাইড এফেক্টগুলো পাচ্ছি, কেন, কারণ কেমোথেরাপি নর্মাল সেলকেও নষ্ট করে, কিন্তু এই ইন্টারভেনশন রেডিওলজি যেটা এখন নতুন এসছে আর কি, তো সেটা থ্রুতে আমরা ডাইরেক্ট গিয়ে ওখানে ড্রাগটা দিচ্ছি, তাহলে আমরা বেশি ডোজের ড্রাগটা দিতে পারছি এবং বডি সাইড এফেক্টও কম হচ্ছে। সো রেডিওলজি নট অনলি যে শুধু ডায়াগনোসিস, ইট ইস অলসো আ ট্রিটিং পেশেন্টস নাও, দিস ইজ আ পার্ট কল্ড ইন্টারভেনশন রেডিওলজি। তো এটার সাথে আরেকটা সাবজেক্ট আছে নিউক্লিয়ার মেডিসিন। নিউক্লিয়ার মেডিসিনটা হচ্ছে যেখানে আমরা পেট স্ক্যান করতে বলি অনেক ক্ষেত্রে, পেট সিটি, স্পেক্ট সিটি। পেট স্ক্যান কী হয়, ধরুন আমি সিটি স্ক্যান বা এমআরআই আমি দেখতে পাচ্ছি যে কিছু লিম্ফ নোড আছে, কিন্তু সেই লিম্ফ নোডটা আদৌ যে ক্যান্সার সেল আছে তার ভেতরে না নেই, প্রত্যেকটা লিম্ফ নোড তো আর বায়োপসি করা সম্ভব নয়। তখন কি করা হয়, বডিতে কিছু ইনজেক্টিং মেটেরিয়াল দেওয়া হয় যেটা পার্টিকুলারলি ওই স্পেসিফিক ক্যান্সার স্পেসিফিক সেলগুলোকে ডিটেক্ট করবে। তখন যখন আমরা সিটি স্ক্যানটা তার সঙ্গে পেট স্ক্যানের সঙ্গে করবো, তাহলে ওই জায়গাগুলো কালো কালো বা লাল লাল দেখাবে, যেমন আমি, তখন আমরা বুঝতে পারি যে এটা একটা নিউক্লিয়ার মেডিসিনের পার্ট। তো এই নিউক্লিয়ার মেডিসিনও এখন ওই প্ল্যানিংয়েও কাজ করছে। আমাদের অনেক আর্টিকেলে অনেক নিউজে দেখা যায় যে এখন হার্ট অ্যাটাকের সংখ্যা অনেক বেশি বেড়েছে, এবং সবথেকে অবাক বিষয় যেটা আছে সেটা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে প্রবণতা অনেক বেশি বেড়েছে। এবং এই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কী কী হতে পারে, এবং এখানে আপনাদের ভূমিকাটা কী, মানে অ্যাজ এ রেডিওলজিস্ট আপনার ভূমিকাটা কী? আচ্ছা, হার্ট অ্যাটাকের লক্ষণ বলতে দেখুন, প্রথম কথা হচ্ছে বুকে একটা ব্যথা হবে, অনেক ক্ষেত্রে ব্যথাটা সাইডের দিকে যেতে পারে, এটা আমি হার্ট অ্যাটাকের স্পেসিফিক্যালি বলছি। আচ্ছা। ইনফ্রাকশনের ক্ষেত্রে আচ্ছা। অনেক ক্ষেত্রে কি হয়, পেরিকার্ডাইটিস হয়, সেক্ষেত্রে একটা চিনচিনে ব্যথা হতে পারে, অনেক ক্ষেত্রে বুকে জল জমলে চাপ লাগতে পারে, আপনি সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছেন তখন আপনার হাঁপ লেগে যাচ্ছে, আপনি আগে যতটা হাঁটতে পারছেন ততটা হাঁটতে গেলেই হাঁপ লাগছে। তো এগুলো প্রাথমিক লক্ষণ হতে পারে। এবং ইয়ং এজে এটা বেড়ে গেছে, তার কারণ হচ্ছে মোটামুটিভাবে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের লাইফস্টাইল না অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ফর এক্সাম্পল, এই ধরুন ফাস্ট ফুড বলুন, রিসেন্ট টাইমসে দেয়ার আর কোভিড মাইট বি আ কজ অফ কার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, অ্যান্ড দ্যাট মাইট লিড টু সাম এক্সটেন্ট। কিছু আর্টিকেলে আছে, কিছু আর্টিকেলে নেই। তো এই সমস্ত কিছু নিয়ে ব্যাপারটা দাঁড়িয়েছে। তো বিইং আ রেডিওলজিস্টদের ক্ষেত্রে ভূমিকা বলতে দেখুন, যখনই হার্ট অ্যাটাক বা কিছু হলো পেশেন্ট ন্যাচারালি ইমার্জেন্সিতে ডাক্তারবাবুর কাছে যায় এবং ডাক্তারবাবু দেখে সেরকম করে। তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ইমেজিংয়ের রোল যেটা হচ্ছে, প্রথমে ইসিজি, যেটা আপনি জিজ্ঞেস করলেন, প্রথমে
ইসিজি করে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখে সেখান থেকে একটা সাসপেক্ট করা হলো। তারপর ইকোকার্ডিওগ্রাফি করা হয়। ইকোকার্ডিওগ্রাফি করে আমরা দেখি যে হার্টের কোনো জায়গাটার, যে জায়গাটা আমার হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক মানের ব্যাপারটা কিছু, হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টে 3টে ব্লাড আছে, ব্লাড সাপ্লাই করে 3টে মেন আর্টারি আছে, যেটা হার্ট থেকেই ওঠে, এবং ওই হার্টের আর্টারিতে যদি ব্লক হয় তাহলে হার্টের ওই পার্টটায় ব্লাডটা যাবে না, জাস্ট লাইক নলের মতো সেম জিনিস। একটা নল যেটা ব্লক হয়ে যাচ্ছে ভেতর থেকে, তাহলে ব্লাডটা পৌঁছাচ্ছে না হার্টে, তাহলে ওই জায়গাটায় বডি অক্সিজেন মানে হার্ট অক্সিজেনেটেড ব্লাড পাবে না, নিউট্রিশন পাবে না, জায়গাটা আস্তে আস্তে ডেডের দিকে যাবে, ওই পার্টটুকু, সেটাই হার্টের। এবার যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে হার্টের ওভারলোড সামলাতে পারবে না মাইন্ড। তো আমরা প্রথমে যেটা বেসিক ইনভেস্টিগেশন ইসিজি, তারপর ইকোকার্ডিওগ্রাফি করে দেখা হয় যে হার্টের কোনো জায়গায় একটা রিজিওনাল মোশন অ্যাবনর্মালিটি আছে কিনা, ওকে, বা তার সাথে কার্ডিয়াক ভেতরে কোনো থ্রোম্বোসিস আছে কিনা, তার সাথে অনেক সময় বল না হার্টের ভালভে ফুটো আছে কিনা, বা ব্লাড জিনিসগুলো দেখা হয়, বা কোনো রিগার্জিটেশন আছে কিনা, সেগুলো ইকোকার্ডিওগ্রাফি দেয়। তার সাথে হার্টের চারিদিকে জল জমেছে কিনা, এগুলো আমরা দেখে নিই। এরপরে যদি ফার্দার এখান থেকে কিছু ধরা না পড়ে বা সাসপেক্ট হয়, তখন আমরা কী করি, সিটি অ্যানজিও করতে পারি। সিটি স্ক্যান ওই যে ইঞ্জেকশন দিয়ে যেটা বললাম, সেখানে আমরা হার্টের আর্টারিগুলো ফোকাস করে কোনখানে ব্লক হয়েছে কিনা। আরেকটা করা যায় যে ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যানজিওগ্রাফি। ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যানজিওগ্রাফি খুব সুন্দর কনসেপ্ট। পায়ে ফিমোরাল আর্টারি দিয়ে ঢুকে প্রথমে একটা হার্টের ছবি নিয়ে নেওয়া হবে, তারপর কন্ট্রাস্ট দিয়ে একটা ছবি নিয়ে নেওয়া হবে। আচ্ছা, এবার তাহলে কি হলো, এই যে কন্ট্রাস্ট ছবি নিলাম তাতে হার্টের ছবিটা আছে, আমি তো আগে একটা হার্টের ছবি নিয়েছি, ডিজিটাল সাবস্ট্রাকশন, ডিজিটালি হার্টটাকে আমরা সরিয়ে দেবো, তাহলে শুধু আর্টারিটাকে দাঁড়িয়ে যাবে। তাহলে তখন আমরা সেখান থেকে বুঝতে পারবো যে কিছু হার্টের কোনো আর্টারিতে ব্লক হয়েছে কিনা। তেমনি আরও যদি ইনডেপথে ঢুকতে হয় এবং কুটো সাব এন্ডোকার্ডিয়াম, একদম সুপারফিশিয়াল লেয়ার বা ইনার লেয়ারে, সেক্ষেত্রে আমরা কার্ডিয়াক এমআরআই রিপোর্ট করতে পারি, মানে কার্ডিয়াক এমআরআই রিপোর্টিংয়ে আমরা ওটা বলে দিতে পারি কোথায় হয়েছে। তার সঙ্গে আরও এখন নতুন নিউক্লিয়ার মেডিসিনের ক্ষেত্রে স্পেক বলে একটা ইমেজিং আছে, অনেক রকমের কার্ডিয়াক ইমেজিং এসে, সেখান থেকে আমরা ডায়াগনোসিসটা করতে পারি। এটা গেল এই কন্ডিশনে। আর ইন জেনারেল রুটিন চেক আপের জন্য প্রথমে যেটা করা হয়, একটা ইসিজি করা হয়, আর একটা ইকোকার্ডিওগ্রাফি করা হয়। আর যদি সেটা ক্ষেত্রে না হয়, অনেক সময় কী হচ্ছে, যখন পেশেন্ট ইকো করছে, পেশেন্ট তো শুয়ে আছে, হার্টটা তো সেরকম প্রেশারে নেই, তখন কি অনেক ক্ষেত্রে ইঞ্জেকশন দিয়ে হার্টটাকে স্ট্রেস ফিল করানো হয়। আচ্ছা, স্ট্রেস ফিল করে স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি করা হয়। স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি হসপিটাল সেটা ছাড়া না করাই ভালো, কারণ সেক্ষেত্রে দুম করে স্ট্রেসটা নিতে না পারলে পেশেন্ট কোলাপস করে যাওয়ার চান্সেস থাকে। তো রুটিনলি আমাদের এখানে বা অ্যাটলিস্ট ইসিজি ইকোকার্ডিওগ্রাফিটা করানো যেতে পারে, সেটা তারপরে ডাক্তারবাবুরা যেরকম করে অ্যাডভাইস করবে। হ্যাঁ, এবার অনেক ক্ষেত্রে কী হয়, যে ডিজিটাল সাবস্ক্রিপশন অ্যানজিওগ্রাফি করার সময় ওই জন্য কার্ডিওলজিস্ট অনেক সময় স্টেন্ট পরিয়ে দেন, এইভাবে হয়। এবার হার্ট মানে হচ্ছে বুকে ব্যথা মানেই যে হার্টের জন্য হচ্ছে তাও তো নয়, লাঙের জন্য হতে পারে। তো লাঙের ক্ষেত্রে আমরা কী করে একটা চেস্ট এক্সের সঙ্গে করে দেখে নিই বুকে জল আছে কিনা, বা কোনো ইনফেকশনে কনসার্ট বা কোনো মাস। তো লাঙের ক্ষেত্রে মেনলি সিটি স্ক্যানটা খুব ভালো কাজ করে, এমআরআইটা নয়, কারণ হচ্ছে এমআরআইটা এমআরআইটা এয়ারটাকে ভালো ডিটেক্ট করতে পারে না। আমি কি বললাম যে এমআরআই ডিটেক্ট যেটা করে হচ্ছে হাইড্রোজেন আয়ন, লাঙে তো মেনলি এয়ার থাকবে, ফাঁকা জায়গা, তো হাইড্রোজেন আয়ন সেরকম থাকলে জায়গাটা কালো দেখিয়ে দেবে। আচ্ছা, তো তাও এখন রিসেন্ট টাইমসে ক্যান্সারের ক্ষেত্রে কিছু কিছু এমআরআই রোল আছে, বাট মেনলি সিটি স্ক্যান এবং এক্স রে দিয়েই লাঙের যে রোগগুলো আছে সেগুলো ধরা হয়। লাঙে অনেক ক্রনিক রোগ থাকতে পারে, সেই ক্রনিক রোগ থাকলে কী হবে, লাঙের ভেতর দিয়ে হার্ট থেকে ব্লাডটা আসতে চাপ পড়বে, তখন হার্টে একটা চাপ পড়ে, সেটাই কর পালমোনাল বলে, সেটার জন্য প্রবলেম হতে পারে। তাই অ্যাসোসিয়েটেড লাঙের ছবিটাও আমাদের করে নেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে কী হয়, পেটে গ্যাস যদি হয়, স্টমাকের ফান্ডাসে, সেটা হার্টে এখানে চাপ দেবে, যেটাকে আমরা হার্ট বার্ন বলি অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে রেয়ার ক্ষেত্রে আমরা ধরুন প্যানক্রিয়াটাইটিসে উপর পেটে ব্যথা হবে, গলব্লাডার, তো তার সঙ্গে সেখানে একটা আল্ট্রাসাউন্ডও করে নেওয়া হয়। তো এটা ইটস এ কমপ্লিট থিং। দ্যাটস ওয়াই আমরা মনে ডাক্তার এত করে ইনভেস্টিগেশন কেন রেখে দিল, ওই ধারণাটা পাওয়ার জন্য। হ্যাঁ, ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য। ব্যাপারটা বুঝতে হবে যার যাতে এক্সপার্টাইজ। আজকে যদি আমাকে কেউ বলে একটা ব্রিজ বানাতে, আমি পারবো না, এই ব্রিজে এই পিলার দিয়েছে কিনা, মানে এই কথাটাকে এইভাবে বলা যায়, বিরাট কোহলি ব্যাটটাকে এইভাবে মারলেই হতো, মাঠে নেমে খেলা আলাদা জিনিস, আর ওটা তো ওর এক্সপার্টাইজ আছে। আমি দূর থেকে বলা খুব সোজা, সেরকম যে সাবজেক্ট এক্সপার্টাইজ আছে সেই সাবজেক্টে ওইভাবে জিনিসটা করা হয়। আমরা দূর থেকে ইন্টারপ্রিটেট করি সাধারণ মানুষজন, সেই কারণে অনেক সময় ভুল ইন্টারপ্রিটেট করে ফেলি যে এটা না করলেই হতো, আমাদের মতো করে মন্তব্যটা করে ফেলি একদম। যাই হোক, এটা আমি একটু অন্য টপিক গেলাম, বাট এটা ফ্যাক্ট। অবশ্যই অবশ্যই এটা হয় যে, মানে যেমন আমরাই বলি অনেক সময় ডাক্তার এতগুলো ওষুধ দিল কেন, এই গ্যাসের ওষুধ, এই জলের ওষুধ দরকার নেই, মানে প্যারাসিটামলের সাথে অ্যান্টিবায়োটিক টোটাল ওষুধগুলো দেয় না, অনেক সময় প্রেসক্রিপশনে বলা হয়, মানে আমরা নিজেরাও বলি যে। এবং অ্যান্টিবায়োটিক ওষুধে ইন্ডিয়াতে সেটা মেন প্রবলেম দাঁড়াচ্ছে এখন, অ্যান্টিবায়োটিক ওষুধ লোকে কমপ্লিট করছে না, তার ফলে ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এবং ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক এই ধরনের জিনিসগুলো এবং আকছার অ্যান্টিবায়োটিক খাওয়া, এইগুলো কিন্তু ইমিডিয়েটলি স্টপ করা উচিত, নাহলে আমাদের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না।
আমরা যে টপিকটা কথা বললাম, যে আপনি যেটা বলছিলেন যে সব ট্রিটমেন্টগুলো বা সব প্রসেসগুলো কেন দিচ্ছে, মানে যেটা হচ্ছিল কারণ আছে, প্রত্যেকটা জিনিসের কারণ আছে। একটা জিনিস হার্টে ব্যথা মানে শুধু হার্টের ছবি করলে হবে না, তো তার সঙ্গে আমাকে লাংটা দেখতে হবে, ওই টপিকটা আমরা কথা বলছিলাম। তো সবগুলো সেই কারণে এটা জাস্ট লাইক আ প্যাকেজ হিসাবে করা হয়, যে এইটাকে করে। এবং দেখবেন ওই ইনভেস্টিগেশনগুলো না প্রথম দিকে খুব নমিনাল ইনভেস্টিগেশন দিয়ে রাখতে ওরা শুরু করে না, চেস্ট এক্সরে দিল, একটা ইসিজি দিল, ইকো দিল, একটা হোল অ্যাবডোমেন দিল, বেসিক। তারপরে কি হলো, সেখান থেকে যখন আমরা পাবো তখন আমরা আরও ডেপথ ইনভেস্টিগেশনে ঢুকতে থাকবো। আমরা হয়তো ডাক্তারবাবু ক্লিনিক্যালি সাসপেক্ট করছেন যে না আমার একটা মনে হচ্ছে এটা আছে, তখন আমরা হয়তো সিটিতে ঢুকলাম, তারপরে তো কার্ডিয়াক এমআরআই ঢুকলাম, এবার কার্ডিয়াক এমআরআইটা না বাচ্চা ছেলেদের ক্ষেত্রে খুব কাজে লাগে। এই যে আপনার কিছুক্ষণ আগে আমি ফিটাল ইকোর টপিকটা নিয়ে বলছিলাম, এই আর্টারি ওই দিকে চলে গেছে, ওই আর্টারি এই দিকে চলে গেছে, তো একটা বাচ্চা ছেলের ক্ষেত্রে কি হয়, সিটি স্ক্যানে একটা রেডিয়েশন যাবে, আর সিটি স্ক্যানে ব্লাডটা আমি দেখতে, ব্লাড ফ্লোটা কোন দিকে হচ্ছে অতটা বোঝা যায় না, কিন্তু এমআরআই ব্লাড ফ্লোটা কোন দিকে হচ্ছে সেটাও বুঝতে পারি আমরা। মানে ইট ইজ মানে এটার সাথে আমরা একটা ফিজিওলজিক্যালও পেয়ে যাই। তো বাচ্চাদের যে কার্ডিয়াক প্রবলেমগুলো ফিটাল ইকোতে যদি কিছু ডিটেক্ট হয়, তো সেই পেশেন্টগুলোকে অনেক ক্ষেত্রে আমরা কার্ডিয়াক এমআরআই ট্রান্সফার করি বাচ্চা। ইনফ্যাক্ট এখন ফিটাল এমআরআইও করা হয়। ফিটাল এমআরআই মানে আমরা আল্ট্রাসাউন্ডে কোনো জিনিস সাসপেক্ট করলাম, সেই পেশেন্টটা আমরা আল্ট্রাসাউন্ডে অতটা বুঝতে পারছি না, তো ওই বাচ্চাটাকে ফিটাল এমআরআই মানে মায়ের পেটের ভেতরে বাচ্চাটারও এমআরআই করে ডায়াগনোসিস করা হয়, দ্যাট ইজ কল ফিটাল এমআরআই। মানে ওভারঅল বডির সব কিছুরই ছবি করা যায়, মানে চুল থেকে নখ পর্যন্ত। চুল থেকে নখ পর্যন্ত যদি বলতে চাই, তাহলে এই যে চুল, অনেকে দেখবেন চুল পড়ে গেছে, তো হেয়ার ট্রান্সপ্লান্ট করে অনেকে, তো এই হেয়ার ট্রান্সপ্লান্ট অনেক রকমের হয় আর কি, অত হেয়ার ট্রান্সপ্লান্ট টপিকে আমি ঢুকছি না। এবার হেয়ার আমাদের যে ব্রেন মাথায় যে স্ক্যাল্প আছে বা শরীরেও যে সেখানে হেয়ার ফলিকেলের যে ছোটো ছোটো ওপেনিংগুলো আছে সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে নর্মাল হেয়ার আর গ্রো হবে না, যেটাই বল। তো এখন আল্ট্রাসাউন্ড মেশিনের এত ইমপ্রুভমেন্ট এসছে যে আমরা স্কিনের লেয়ার পর্যন্ত দেখতে পাই, যেখানে হেয়ার ফলিকলগুলো আমরা কাউন্ট করে বলতে পারি এই এরিয়াতে এত গোটা হেয়ার ফলিকল আছে, সেটা হেয়ার ট্রান্সপ্লান্টে হেল্প করে। এবং পায়ে আমাদের অনেক ক্ষেত্রে দেখবেন কিছু রোগ শুনেছেন, সোরিয়াসিস, ইকজেমা, অনেক ক্ষেত্রে স্কিনে টিউমার হয়, তো সেই আল্ট্রাসাউন্ডগুলো এখন স্কিন আল্ট্রাসাউন্ড একদম রিসেন্ট মডিফিকেশন এসছে এবং সেগুলো কিন্তু শুরু হয়েছে, কিন্তু প্রবলেম সেই এক জায়গাতেই, কস্ট। কারণ যে মেশিনগুলোতে এগুলো সাপ্লাই দেওয়া হয় সেই মেশিনগুলো হচ্ছে খুব কস্টলি, যতক্ষণ না অ্যাভেলেবল হচ্ছে আমাদের দেশে বাকি জায়গাগুলো আছে, মানে আমরা করি কিন্তু ইট ইজ নট ওয়াইডলি অ্যাভেলেবল টু এভরিওয়ান, যার জন্য রেটটা অনেকটা হাই আছে, যেটা আপনি আগেই বললেন যে যখন অ্যাভেলেবিলিটি বাড়বে রেট অবশ্যই চিপ হবে। হ্যাঁ, ধীরে ধীরে টেকনোলজি গ্রোথ হচ্ছে। হ্যাঁ, সেটা একটা গল্প। এবার ধরুন লোকে বলে কানের ছবি, আমাদের কানের ভেতরে যে ককলিয়া আছে ছোটবেলায় পড়েছিলাম, তো আমরা কানের টেম্পোরাল মানে এইচআর সিটি করি, মানে হাই রেজলিউশন সিটি স্ক্যান, সেখান থেকে আমরা কানের ভেতরের সব কিছু দেখতে পাই এবং সেটা আমরা জুম করে দেখতে পাই। এবার তার যদি সব টিস্যুগুলো দেখতে হয় সেক্ষেত্রে আমরা এমআরআই করে দেখি, কানের এমআরআই করার মধ্যে এমআরআই হয়। অনেকে দেখবেন এই যে টেম্পোরাল মানে এইখানটায় কট করে আওয়াজ হয়, হ্যাঁ কট, তো ওইখানে দেখতে হয় ওখানে একটা ছোটো কার্টিলেজ থাকে, ওটা কিছুতেই আসবে না, এমআরআই করে ওকে বলা হয় এমআরআই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। তো এই ধরনের পেশেন্টগুলো এখন আসছে এবং এই ধরনের ইনভেস্টিগেশনগুলো হচ্ছে, আগে হতো না যেরকম, এখন কিন্তু হচ্ছে। এবং চোখের ক্ষেত্রে কী হচ্ছে, চোখ হচ্ছে এরকম একটা অর্গান, সামনে একটা লেন্স আছে, লেন্সের পেছনে একটা অপটিক নার্ভ এবং এইখানে রেটিনা আছে। এখন কি হচ্ছে, আমরা যখনই চোখের ডাক্তারবাবুর কাছে যাচ্ছি দেখবেন চোখে একটা এরকম করে নিয়ে এসে দেখছে অপথ্যালমোস্কোপে। এবার ডাক্তারবাবু কীভাবে দেখছে, এটা চোখ অপথ্যালমোস্কোপ নিয়ে সামনে লেন্সের থ্রু দিয়ে দেখছে। এবার আমাদের কমন প্রবলেম কি, চোখে ছানি পড়েছে, ছানি পড়া মানে কি লেন্সটা ঝাপসা হয়ে যাচ্ছে, তা লেন্সটা যখনই ঝাপসা হয়ে যাচ্ছে তখন ওই লেন্সের থ্রু দিয়ে ডাক্তারবাবু সামনে থেকে দেখতে পাবে না পেছনে কি আছে, রেটিনা বা পোস্টেরিয়ার চেম্বার বলে, মানে এখানে যদি লেন্স, তো ওই পেছনটা যখন দেখতে পাচ্ছে না তাহলে সেখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে পেশেন্টটা ছানি অপারেশন করে নেওয়ার পরেও তো চোখটা ও তো এমনিতেও দেখতে পাবে না। তো এখন এটা প্রায় রুটিনলি হয়ে গেছে যে ছানি অপারেশন করার আগে বা চোখের কোনো সার্জারি করার আগে এটা আল্ট্রাসাউন্ড করেই নি, যদি চোখের পোস্টেজ, যদি রেটিনাতে কোনো হেমারেজ আছে কিনা বা রেটিনাল ডিটাচমেন্ট আছে কিনা বা ভিট্রিয়াসে হেমারেজ আছে কিনা। অপটিক নার্ভটা কিছুটা দেখা যায় আল্ট্রাসাউন্ডে, বাট বেটার দেখা যায় এমআরআই অরবিট, সিটি স্ক্যান অরবিট হয় এমআরআই। এবার ধরুন আমরা দাঁতের ছবি, দাঁতেও একটা ছবি হয়, সেটা ওপিজি বলে, সেটাকে পুরো দাঁতটাকে একসাথে করে সামনে, এগুলো ডেন্টাল সার্জনদের সুবিধা হয়। যেমন একটা নতুন ট্রিটমেন্ট দেখবেন রুট ক্যানাল সার্জারি বলেন, তাহলে কতটা আছে ডেপথ সেটা কিন্তু ওই ছবি থেকে আমরা বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। এবার নাকের ছবি তো জানেন সাইনাসের প্রবলেম, সিটি স্ক্যান অফ পিএনএস করা হয়। এই গলার তো থাইরয়েডের ছবি, মেয়েদের
মেজরিটি মেয়েদের ক্ষেত্রে ইন্ডিয়াতে থাইরয়েড একটা প্রবলেম লেগেই আছে। আচ্ছা। ছেলেদেরও হয়, একটু রিলেটিভলি কম। ঠিক। তো এই থাইরয়েডের ছবি, কোনো টিউমার আছে কিনা, নোডিউল আছে, সো আপনি বডির যে কোনো পার্ট ভাবুন, সেই পার্টের সব জায়গাকার এখন ছবি ডিফারেন্ট ইনভেস্টিগেশন ওয়াইজ হচ্ছে। এখন ক্ষেত্রে কি হয় যে আগে ডাক্তারবাবুরা লিখতো, তারপর পেশেন্টগুলো আসতো, এবং এটাই ভালো, কারণ এখন তো পেশেন্ট এসে বুঝতে পারবে না। তো এখন আবার অনেকে জানে আগে থেকে, আমি দেখেছি যে ছবিটা নিজেরাই করে নিয়ে গেল, আবার তারপর করলো। অনেকে তো আমি এখন করি, এখানে ইকো করলাম হয়তো কিছু পেশেন্ট এলো, আগে থেকে ইকোটা করিয়ে নিল আর কি, না কেমন আছি, এরকম টাইপের আর কি। তো কনসাসনেস লেভেলটা খুব ইম্পর্টেন্ট, এবং কোন ডাক্তারবাবু কী কাজ করছে সেটা যদি জানা যায়, তাহলে দ্যাট উইল হেল্প। অ্যাজ এ রেডিওলজিস্ট আপনার মানে শরীরের প্রত্যেকটা অঙ্গের আপনি ধারণা দিতে পারবেন যে কী আছে না আছে ছবি তুলে, মানে যদি আমি খুব পরিষ্কার ভাষায় বলি, ছবি তুলে। ছবি এই কারণেই তুলতে হবে কারণ অর্গানটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, বাইরেটা দেখতে সাথে ট্রিটমেন্ট হচ্ছে, ভেতরে ট্রিটমেন্ট করতে গেলে রেডিওলজিস্ট লাগবেই লাগবে। এটা হচ্ছে একদম, মানে ওটা আমাদের সাবজেক্ট। হ্যাঁ, যেমন সার্জারি করতে গেলে সার্জেন লাগবে, তেমনি আপনার কোনো রোগ ডায়াগনোসিস করতে গেলে আমাকে লাগবে। ফ্যাটি লিভারে কত ধরনের স্ক্যান হতে পারে, মানে ফ্যাটি লিভারের ক্ষেত্রে কি হয়? ফ্যাটি লিভার মানে কি, খুব সিম্পল, লিভারে ফ্যাট জমেছে। তো আগেকার দিনে কি ছিল, মেনলি যেটা ফ্যাটটা জমতো সেটা হচ্ছে আপনার অ্যালকোহলের জন্য। আচ্ছা, যারা রেগুলার বেশি মনে। তো রিসেন্ট টাইমসে ইন্ডিয়াতে NFLD মানে নন অ্যালকোহলিক যে ফ্যাটি লিভার ডিজিজ যেটা হচ্ছে, সেটা লাইফস্টাইল চেঞ্জের জন্য হচ্ছে। এই যে আমরা ফাস্ট ফুড খাচ্ছি, তেল এটার জন্য হচ্ছে। অনেক ক্ষেত্রে একটা কোলেস্টেরলের প্রবলেম থাকলে বা ওবেসিটি একটা কারণ। তো ফ্যাটি লিভার আল্ট্রাসাউন্ডে মোস্ট কমনলি ডায়াগনোসিস হয় এখন। ও যার করবেন মোটামুটিভাবে 10টা আমি আল্ট্রাসাউন্ড করলে 6-7টা ফ্যাটি লিভার পাবোই। এবার ফ্যাটি লিভারে গ্রেডিং হয়, গ্রেড 1, গ্রেড 2, ওটা একটা ভিজুয়াল গ্রেডিং হয়। তো এই যে ফ্যাটি লিভার হলো, এই ফ্যাটি লিভারের আন্ডারলাইং কিন্তু লিভারে একটা ফাইব্রোসিস ডেভেলপড হতে পারে। আচ্ছা, সেইটা আল্ট্রাসাউন্ডে ডায়াগনোসিস আসবে না, কোনো দিনই আসবে না, কারণ আল্ট্রাসাউন্ড ফাইব্রোসিস, আন্ডারলাইং যে ফাইব্রোসিসটা আর ফ্যাটি লিভারটা দুটোই আল্ট্রাসাউন্ড মেশিন সাদাই ডিটেক্ট করবে এবং আমাকে সাদাই দেখাবে। তাহলে আমরা সেটাকে কিভাবে ডায়াগনোসিস করি? তো রিসেন্ট মডিফিকেশানে যেটা এসছে সেটাকে বলা হয় লিভার ইলাস্ট্রোগ্রাফি বা ফাইব্রোস্ক্যান। নর্মালি ফাইব্রোস্ক্যানটা কিছুই না, ফাইব্রোস্ক্যান হচ্ছে এখানে এখানে একটা টিউবের মতো জিনিস লাগানো হয়, যেটা তো থেকে রে ছাড়া হয়, লিভারের ভেতর দিয়ে যায় এবং লিভারটা কতটা শক্ত হয়েছে ওটা মাপা হয়। আচ্ছা, তো এইখানে যখন আমি এটা যেটাকে ফাইব্রোস্ক্যান বলা হয়, সেটা যখন আমি রেটা মাপি, তখন কী হচ্ছে, ও স্কিনটাকে পেয়ার্স করছে, লিভার পেয়ার্স করছে, ভেতরে কী আছে সে সেটা দেখতে পাচ্ছে না। কিন্তু আমরা যখন লিভার ইলাস্ট্রোগ্রাফি করছি, পার্টিকুলার লিভার একটা জায়গাটাকে আমি ফোকাস করছি, সেইখান থেকে আমি স্যাম্পলিংটা করছি এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে লিভারটা কতটা স্টিফ হয়েছে। মানে ব্যাপারটি জিনিসটা ফাইব্রোসিস মানে কি হচ্ছে, জিনিসটা শক্ত হয়ে যাচ্ছে। যে যত বেশি শক্ত হবে তার ভেতর দিয়ে সাউন্ড ট্রান্সমিশন তত বেশি হবে। খুব সিম্পল জিনিস, আপনি রেল লাইনে আছেন, দূর থেকে ঠক ঠক করলে দেবেন কান পাতলে শুনতে পাবেন, কিন্তু আমি এইখান থেকে ডাকলে শুনতে পাবেন না। সেম জিনিস মোটামুটি বোঝানোর জন্য। তো যত শক্ত হবে তত বেশি ওটা হবে। এবং আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটিটা কমে যাবে। একটা নরম জিনিস এরকমভাবে কম্প্রেস হবে, শক্ত হলে তো কম্প্রেস করতে পারবো। তো এই সমস্ত বেসিক ফিজিক্স নিয়ে ইলাস্ট্রোগ্রাফিটা টানো। এই ইলাস্ট্রোগ্রাফি দিয়ে আমরা লিভারের ফাইব্রোসিসের গ্রেডিং বলতে পারি। কেন এটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে? কারণ যেহেতু লিভারের ফ্যাটি লিভার মোটামুটি খুব কমন, ফাইব্রোসিস আপ টু গ্রেড 3 সিরোসিসের আগে পর্যন্ত কিন্তু ওষুধ দিয়ে মেডিসিন ট্রিটমেন্ট করে রিভার্স করা যায়, কিন্তু যদি সিরোসিস যায় সেটা নন রিভার্সেবল হয়ে যাবে। তাই আমরা যত তাড়াতাড়ি ফাইব্রোসিসটাকে আগে ডিটেক্ট করতে পারবো তত আমাদের পেশেন্টের ট্রিটমেন্ট করে ঠিক করা সম্ভব। এই ধারণাটা সাধারণ মানুষের মধ্যে যতক্ষণ না কনসাসনেস লেভেল আসবে ততক্ষণ পর্যন্ত যতবারই আল্ট্রাসাউন্ড হবে ওই ফ্যাটি লিভারই লেখা হবে। আন্ডারলাইং হয়তো একটা ফাইব্রোসিস চলে লাস্টে হয়তো ডায়াগনোসিস হলো সিরোসিসে। তো ফ্যাটি লিভার যদি কারোর গ্রেড 2 বা তার বেশি হয়, বা ইনফ্যাক্ট গ্রেড 1-এও হয়, তো এটা ফাইব্রোস্ক্যান কিছুই না পেলে কিন্তু ফাইব্রোস্ক্যানে ফলস পজিটিভ রেজাল্টের চান্সেস বেশি, কারণ ওটাও ডাইরেক্ট দেখছে না, সাইড থেকে টিউব দিয়ে দেখছে এবং সেটা পিয়ার্স করে একটা রের মতো আর কি। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা লিভারটাকে ডাইরেক্ট ফোকাস করে ইলাস্ট্রোগ্রাফিতে দেখছি, তো সেক্ষেত্রে আমাদের ডিটেকশনটা খুব ভালো হয় এবং রেজাল্ট খুব ভালো হয়। আমরা যখন 2018 সালে শুরু করেছিলাম 1-2 আসতো পেশেন্ট, এখন পেশেন্টের কনসার্ন লেভেল কিন্তু আমাদের পেশেন্ট সংখ্যা অনেক বেশি। এখানেও সেম প্রবলেম, দ্যাট মেশিন উইল বি হিউজলি কস্টলি। সো আমাদের যে মেশিনটা ইলাস্ট্রোগ্রাফি করা হয় নিয়ারলি 80 lakhs প্রাইস।
থ্যাংক ইউ স্যার, অনেক তথ্য শেয়ার করলেন। আর আমার মনে হয় মানুষের মধ্যে যে ধারণা আছে ছবি তুলতে হবে কেন বা ডাক্তার কেন প্রেসক্রাইব করলো, সেটা অনেকের কাছে ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। তো বঙ্গবন্ধু আসার জন্য স্যার ধন্যবাদ। আশা করব ভবিষ্যতে আরও অনেক তথ্য বা অনেক টেকনোলজি নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো। তো আজকের জন্য থ্যাংক ইউ স্যার।